আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ওসমানী সাম্রাজ্যের ব্যাপারে আলোচনা সভায়। আমাদের আসলে বিষয়বস্তুটি বিশাল। হ্যাঁ, মানে এখানে আমরা ৫-৬০০ বছরের একটি ইতিহাসের ব্যাপারে আলোচনা করতে পারি। সুতরাং আমি যদি আপনাদেরকে মানে একদম শুরুর থেকে একদম শেষ প্রান্ত পর্যন্ত ওসমানী সাম্রাজ্যের ইতিহাসের ব্যাপারে সবকিছু বলতাম, আপনারা প্রথমত ঘুমিয়ে পড়তেন নিশ্চয়ই। দ্বিতীয়ত আমাদের হাতে কয়েকদিন সময় রাখতে লাগতো, সুতরাং সেটা সম্ভব না। সেজন্য আমি ওসমানী সাম্রাজ্যের ইতিহাসের কিছু বিষয় আপনাদের সামনে মানে বিশেষ করে তুলে ধরতে চাচ্ছি আজকে। তো প্রথমত আমি ওসমানী সাম্রাজ্যের নামের ব্যাপারে একটি কথা বলি। সেটা হচ্ছে যে বাংলায় আসলে এই সাম্রাজ্যের কমপক্ষে ৫টি নাম আছে। মানে আমি কালকে হিসাব করে দেখতে চেষ্টা করলাম, কমপক্ষে ৫টি ধরা পড়ল। অনেকে মানে ইংরেজিতে আমরা যেরকম অটোমান এম্পায়ার বলি, অনেকে বাংলায় সেটাই বলে, মানে বাংলা অক্ষরে অটোমান এম্পায়ারই লেখে অথবা অটোমান সাম্রাজ্য, যাই হোক অটোমান শব্দটি ব্যবহার করে অনেকে। দ্বিতীয়ত আমি উইকিপিডিয়াতে দেখলাম, বাংলা উইকিপিডিয়াতে, যে অনেকে এই সাম্রাজ্যকে উসমানীয় সাম্রাজ্য হিসাবে ডাকে, উ দিয়ে, রস্যউ দিয়ে। হ্যাঁ, সেটা আসলে আমরা যদি এই সাম্রাজ্যের মানে তুর্ক নামটির দিকে তাকাই, যার কথা আমি একটু পরে বলবো, তাহলে কিন্তু এই ধরনের নাম অযৌক্তিক হিসেবে আমার কাছে লাগে। কারণ আসলে এই নামের প্রথম অক্ষরটি মানে তুর্ক ভাষায় উ দিয়ে উচ্চারণ করা হয় না, ও দিয়ে উচ্চারণ করা হয়। হ্যাঁ, তো উসমানীয় বলা হয় বাংলায়, আবার উসমানীয় বলা হয়, মানে উসমানীয় অন্তস্থ সহ, অথবা উসমানী অন্তস্থ ছাড়া। হ্যাঁ, তো তিনটি গেল। আরো দুটো আছে, সেটা হচ্ছে ওসমানীয় এবং ওসমানী। হ্যাঁ, তো ৫টা হলো মোট। তো আমার মানে ব্যক্তিগতভাবে সবচেয়ে ভালো লাগে, যেটা সবচেয়ে ঠিক মনে হয় যেটা, সেটা হচ্ছে ওসমানীয় অথবা ওসমানী বাংলায়। এখন তুর্ক নামটিতে আসি। আসলে কার নামে নাম রাখা হয়েছে এই সাম্রাজ্যের? হ্যাঁ, সেটা হচ্ছে এই সাম্রাজ্যের প্রথম শাসকের নামে, যে আসলে সম্রাটও ছিল না, এটার ব্যাপারে আমরা আরো কথা বলবো। সে ছিল মানে একজন ব্যক্তি, একজন যোদ্ধা, একজন গাজী। হ্যাঁ, যাকে মূলত তুর্ক ভাষায় গাজী বলা হতো। সেটা অবশ্যই আমরা জানি যে এটা আরবি শব্দ, কিন্তু তুর্করাও ব্যবহার করে থাকে এই শব্দটি। তো ওসমান নিজে মানে নিজের জীবনের সময় খুব সম্ভবত জানতেন না যে উনার স্থাপিত এই দেশটি, এই রাষ্ট্রটি একদিন বিশাল এক সাম্রাজ্যে পরিণত হবে। আর উনাকে যে প্রথম সম্রাট হিসেবে দেখা হবে সেটা সম্পর্কে উনার নিশ্চয়ই কোনো জ্ঞান ছিল না, কারণ এটা মানে ভবিষ্যতের কথা, মানে উনার জন্য ভবিষ্যতের কথা, আমাদের জন্য অবশ্যই অতীত। যাই হোক, যেহেতু বাকি শাসকরা, অর্থাৎ এই রাষ্ট্রের বাকি শাসকরা সবাই ছিলেন ওসমানের বংশধর, ওসমানের খানদানের সদস্য। সুতরাং এই রাষ্ট্রের নামকরণও ওইভাবেই করা হয়েছিল। এখন আমরা জানি যে আরবিতে এই নামের উচ্চারণ হচ্ছে ওসমান, দাম্মা দিয়ে, আইন দাম্মা ও। কিন্তু এই শব্দটির উচ্চারণ ওইভাবে তুর্করা করতে পারে না সাধারণত, মানে তারা মসজিদের ইমাম না হয়ে থাকলে বা সেই ধরনের কিছু একটা আলেম না হয়ে থাকলে ওরা উচ্চারণ করে বাংলার মতোই ওসমান হিসেবে। হুম, না ও উচ্চারণ করতে পারে, না সা উচ্চারণ করতে পারে, ওসমান বলে। সুতরাং দেশটির নাম তুর্ক ভাষায় ছিল, বা দেশ আসলে বলা যায় না, আসলে এটার মধ্যে অনেক দেশ ছিল। হ্যাঁ, কিন্তু রাষ্ট্র বলা যায়, সাম্রাজ্য বলা যায়। এটির নাম আধুনিক তুর্ক ভাষায় হচ্ছে ওসমানলু ইম্পারাতরলু, কিন্তু এটিও আধুনিক তুর্ক ভাষায়। তখনকার তুর্ক ভাষায় এটির নাম ছিল দেভলেতি আলিয়ে ওসমানিয়ে। হ্যাঁ, যেটা আসলে মানে তিনটি আরবি শব্দ দিয়ে তৈরি একটি নাম, যেটার মানে হচ্ছে, আমরা যদি লিটারাল মানের দিকে তাকাই, তাহলে এটার মানে হচ্ছে উচ্চ ওসমানী রাষ্ট্র। হ্যাঁ, মানে দ্য হাই অটোমান স্টেট, এই জাতীয় কিছু একটা। তো যাই হোক, তো আমরা প্রতিষ্ঠান করলাম যে যদিও উইকিপিডিয়াতে এই রাষ্ট্রকে উসমানীয় রাষ্ট্র বলা হয় বা উসমানীয় সাম্রাজ্য বলা হয়, আমরা এটাকে ওসমানী বলবো, এবং আসলে বিবিসি বাংলাও এটাকে ওসমানী বলে আমার মতোই। যাই হোক, আমরা এগোতে থাকি তাহলে।
তো আমরা যখন ওসমানী ইতিহাসের কথা বলছি, হ্যাঁ, আমাদেরকে সচেতন থাকতে হবে একটা ব্যাপারে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু শুধু তুর্কদের ইতিহাসের কথা বলছি না এখানে। ওসমানী সাম্রাজ্যের মধ্যে অনেকগুলো জাতি ছিল, বিভিন্ন ধর্মের মানুষ ছিল। ওসমানী সাম্রাজ্য আসলে তিনটি মহাদ্বীপে প্রতিষ্ঠিত ছিল, সেটি ইউরোপেও ছিল, এশিয়াতেও ছিল, আফ্রিকাতেও ছিল। কিন্তু মানে যেই এলাকাটি বা যেই ভূখণ্ডটিকে কেন্দ্র করে এই রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমত, হ্যাঁ, সেটি হচ্ছে আধুনিক তুরস্ক। মানে গোটা তুরস্ক তো না, এটার ব্যাপারে আমরা কথা বলবো। তুরস্কের একটি ক্ষুদ্রতম অংশ ছিল ওসমানী সাম্রাজ্যের শুরু। হ্যাঁ, কিন্তু এখানে আমরা যাব 1 মিনিট পরে। এখন যেটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে বর্তমান তুরস্কের অবস্থান অথবা আধুনিক তুরস্কের অবস্থান। হ্যাঁ, সেটি কোথায় অবস্থিত। তো আমরা দেখতে পাচ্ছি যে এটি আসলে এখনো মানে যেরকম মানে তিনটি কন্টিনেন্টের উপর অবস্থিত ছিল ওসমানী সাম্রাজ্য, সেইভাবেই মানে আধুনিক তুরস্কও কিন্তু দুটি কন্টিনেন্টের উপর অবস্থিত। মানে অনেকটা রাশিয়ার মতো, রাশিয়া যেরকম ইউরোপেও আছে, এশিয়াতেও সেভাবেই মানে তুরস্ককে আমরা পাবো এশিয়া এবং ইউরোপ দোনোটিতে। কিন্তু ইউরোপিয়ান অংশটি বেশ ছোট, মানে তুরস্কের পুরা এলাকার বা টেরিটরির শতকরা 3 ভাগ কভার করে এটি, আর বাকিটুকু এশিয়াতে পড়ে। তো এই দেশকেও বাংলায় মানে সাধারণত আমরা তুরস্ক ডেকে থাকি, মানে শুদ্ধ বাংলাতে। অনেকে অবশ্য এমনি কথার ভাষায় এটাকে ইংলিশের মতো টার্কি ডাকে। কিছুদিন আগে অবশ্য তুর্ক সরকার বলেছে, মানে একটি আবেদন জানিয়েছে সবার কাছে যে যারাই ল্যাটিন অক্ষর দিয়ে নিজের ভাষাকে লেখে, যেরকম ইংলিশ লেখা হয় ল্যাটিন অক্ষর দিয়ে, এবং ফরাসি, জার্মান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যারাই এইসব ভাষা ব্যবহার করে তারাই যাতে তুরস্কের নিজস্ব নামটি ব্যবহার করে, যেটা হচ্ছে তুর্কিয়ে। তো এখন মানে কিছু কিছু দেশে কিছু কিছু মানুষ এটাকে তুর্কদের মতোই তুর্কিয়ে ডাকা শুরু করেছে। তো এই দেশেরও এরকম মানে বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম আছে। তো আমি মানে সাধারণ বাংলা নাম তুরস্ক ব্যবহার করতে থাকবো আধুনিক তুরস্কের কথা বলার সময়। এটার ব্যাপারে মানে শেষ যা বলার আছে এটা হচ্ছে যে আমরা এই মানচিত্রে কি দেখতে পারি। প্রথমত দেখতে পারি যে কি কি সমুদ্র ঘেরাও করে রেখেছে তুরস্ককে। উত্তর দিকে দেখতে পাচ্ছি ব্ল্যাক সি, তারপরে পশ্চিম দিকে দেখতে পাচ্ছি এজিয়ান সি, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে মেডিটেরেনিয়ান সাগর আমরা দক্ষিণ দিকে দেখতে পাচ্ছি। আর দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি আধুনিক তুরস্কের প্রতিবেশী দেশ। এগুলোর মধ্যে কিছু কিছু ছিল ওসমানী সাম্রাজ্যের ভিতরে অবস্থিত এলাকা, আবার কিছু কিছু ছিল মানে ঐতিহাসিক শত্রু দেশ ওসমানী সাম্রাজ্যের, যেরকম ইরান। ইরানের বিরুদ্ধে অনেকগুলো যুদ্ধ হয়েছিল ওসমানী সাম্রাজ্যের। কিছু কিছু দেশ মানে আলাদা স্বাধীন দেশ হিসেবে তাদের অস্তিত্ব ছিল না সেই যুগে, যেই যুগে ওসমানী সাম্রাজ্য ছিল আর কি। তো আধুনিক মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবেশী দেশ হিসেবে আছে বুলগেরিয়া, গ্রিস পশ্চিম আর উত্তর দিকে। তারপরে দক্ষিণ দিকে আমরা পাই সিরিয়া আর ইরাক, আর তারপরে পূর্ব দিকে আমরা পাই হচ্ছে গিয়ে ইরান এবং আর্মেনিয়া এবং জর্জিয়া। তারপরে এখানে ধরেন 10 কিলোমিটারের খুব ছোট একটি ক্ষুদ্র একটি সীমান্ত আছে আসলে আজারবাইজানের এক অংশের সাথে তুরস্কের। তো আসলে মানে কোথায় বুলগেরিয়া আর কোথায় ইরান, কিন্তু দোনোটাই কিন্তু আধুনিক তুরস্কের প্রতিবেশী দেশ। আচ্ছা, কিন্তু এখন আমরা যদি পিছিয়ে যাই 14শ শতাব্দীতে, তাহলে আমরা কি দেখতে পাবো যে এই তুরস্ক নামে কোনো দেশ ছিল না সেই সময়। সেই সময় মানে যেটাকে আমরা এখন তুরস্ক বলি সেটা ছিল বিভক্ত বিভিন্ন এরকম ক্ষুদ্র ক্ষুদ্র দেশে বা ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে, যেগুলোর একটা ছিল ওসমানীদের রাষ্ট্র। তারা শুরু করেছিল এর থেকে আরো ছোট একটি ভূখণ্ডে। প্রথম ওসমান যখন মানে ক্ষমতায় এসেছিলেন, হ্যাঁ, তারপরে ওখান থেকে তারা ক্রমাগতভাবে মূলত তাদের থেকে পশ্চিমে অবস্থিত বিজান্টিনদের সাথে যুদ্ধ করে, লড়াই করে তারা তাদের অধীনে থাকা টেরিটরি বা এলাকা বাড়িয়েছিল। তারপরে সময়ের সাথে তারা তাদের বিভিন্ন প্রতিবেশী তুর্ক রাষ্ট্রের বিরুদ্ধেও বিভিন্ন প্রকারের যুদ্ধ শুরু করেছিল, অথবা বিভিন্ন অজুহাতে মানে নিজের আওতায় নিয়ে এসেছিল এগুলোকে।
ক্রমাগতভাবে তারা এই গোটা উপদ্বীপ বা পেনিনসুলা, যেটাকে আমরা বলি ইংলিশে অ্যানাটোলিয়া, তুর্ক ভাষায় এটার নাম আনাদোলু, তো গোটা অ্যানাটোলিয়াকে তারা আস্তে আস্তে নিজেদের হাতে, নিজেদের আওতায়, নিজেদের কন্ট্রোলে নিয়ে এসেছিল। কিন্তু এর আগেও ওরা, আমি আগের মানচিত্রে 1 মিনিটের জন্য ফিরে যাই, এই যে এখানে যেই যেই উপদ্বীপ বা যেই পেনিনসুলা আমরা দেখছি, এটা হচ্ছে বলকান পেনিনসুলা। তো আসলে ওসমানী সাম্রাজ্য যেটা এই এলাকায় শুরু হয়েছিল, যেটি মানে আধুনিক তুরস্কের এশিয়ান দিকে পড়ে, অ্যানাটোলিয়াতে পড়ে, অ্যানাটোলিয়ার উত্তর পশ্চিম দিকে পড়ে, সেটি আসলে প্রথমে বেড়ে উঠেছিল বলকান পেনিনসুলাতে। এর পরে শুধুমাত্র প্রভাব ফেলিয়েছিল অ্যানাটোলিয়ান পেনিনসুলাতে। এখন তুর্করা প্রবেশ করেছিল অ্যানাটোলিয়াতে এর কয়েকশো বছর আগে, 300 বছর আগে বলা যায়। তুর্করা আসলে একটি সেন্ট্রাল এশিয়ান জাতি। সেন্ট্রাল এশিয়া বলতে আমরা বোঝাই ধরেন বর্তমান কাজাখস্তান, বর্তমান উজবেকিস্তান, এইসব দেশ, অথবা এমনকি বর্তমান মঙ্গোলিয়াকেও কেউ ইনার এশিয়া বলে, কেউ সেন্ট্রাল এশিয়া বলে। তারপরে রাশিয়ার কিছু অংশ আছে যেগুলো এগুলোর পাশে, কাজাখস্তানের পাশে বলা যায়, বা মঙ্গোলিয়ার পাশে। ওইসব এলাকাতে হচ্ছে গিয়ে তুর্কদের উৎপত্তি। তুর্কদের পূর্বপুরুষরা ওখানে গড়ে উঠেছিল। পরে তারা ক্রমাগতভাবে, মানে শতাব্দীর পর শতাব্দী, তারা পশ্চিম দিকে এগিয়ে গিয়েছিল। পরে তারা প্রবেশ করেছিল বর্তমান ইরানে। ইরানে তারা অবশ্যই স্থানীয় জনগোষ্ঠীর সাথে মিশেছিল, বিয়ে শাদী করেছিল। অতপর তাদের বংশধররা বর্তমান ইরান থেকে প্রবেশ করেছিল অ্যানাটোলিয়াতে, যেটা আগে ছিল বিজেন্টিন সাম্রাজ্যের একটি অংশ। তো বিজেন্টিন সাম্রাজ্যের ব্যাপারে আমরা কথা বলবো একটু পরে। কিন্তু এখন যেটা বলা জরুরি সেটা হচ্ছে যে তারা অ্যানাটোলিয়াতে প্রবেশ করে অ্যানাটোলিয়াকে, মানে তুর্করা, তুর্ক জাতি নিজের অধীনে নিয়ে এসেছিল। কিন্তু যেই তুর্করা প্রবেশ করেছিল অ্যানাটোলিয়াতে, তারা কিন্তু সেই সেন্ট্রাল এশিয়ান তুর্ক ছিল না। তারা ছিল সেন্ট্রাল এশিয়ান তুর্কদের বংশধর, যারা অলরেডি ইরানিয়ানদের সাথে মিশ্রিত ছিল। সেটা সাংস্কৃতিকভাবে হোক বা জেনেটিক ভাবে হোক, সব দিক থেকেই। তারপরে যখন প্রবেশ করলো অ্যানাটোলিয়াতে, তখন তারা নতুন একটি সুলতানাত প্রতিষ্ঠান করলো সেখানে, যেটা হচ্ছে সেলজুক সুলতানাত অফ রুম, আমরা বলি ইংলিশে। রুম কেন? কারণ রুম আরবিতে রোমের নাম হচ্ছে রুম। বিজেন্টিন এম্পায়ার নিজেকে রোমান এম্পায়ারই মনে করত। আসলে এটা রোমান এম্পায়ারের একটি কন্টিনিউয়েশন বলা যায়। তো যেহেতু বিজেন্টিন এম্পায়ারের একটি অংশ তুর্করা দখল করে নিয়েছিল, সেহেতু ওই অংশটির নাম তারা রুমই রেখেছিল, রুম। এই জন্যই আমরা মৌলানা রুমিকে রুমি বলি। হ্যাঁ, মানে রুমির ধরেন ইংরেজি অনুবাদ হবে দ্য রোমান। সে কি ধরনের রোমান হলো? উনি থাকতেন কোনিয়াতে, রোমে তো থাকতেন না। কেন উনি রোমান? কারণ উনি যে এলাকাতে থাকতেন সেটা হচ্ছে সালতানেট অফ রুম অথবা রুম সুলতানাত। কেন রুম? কারণ সেটা বিজেন্টিন এম্পায়ারের মূল অংশ ছিল আগে, আর বিজেন্টিন এম্পায়ার ছিল রোমান এম্পায়ারের বংশধর। তো যাই হোক, এখন আমাদের কথায় আবার আসি। সেটা হচ্ছে যে মানে আমরা যেই সময়ের দিকে তাকিয়ে আছি এখন, যেই সময়ের ব্যাপারে আলোচনা করছি, চতুর্দশ শতাব্দী, সেই সময়ে ইতিমধ্যে এই রুম সুলতানাতের ভঙ্গন হয়ে গিয়েছিল। এটি এরকম টুকরো টুকরো হয়ে গিয়েছিল। হ্যাঁ, সেই কারণেই একটি সম্ভাবনা পেয়েছিল ওসমানীরা নতুন একটি বিশাল রাষ্ট্র গড়ে তুলতে, যেই সম্ভাবনা তারা ব্যবহার করেছিল। তো ক্রমাগতভাবে বাড়তে বাড়তে এই ওসমানী সাম্রাজ্য পরে যখন নিজের সবচেয়ে উচ্চ পর্যায়ে, সবচেয়ে প্রভাবশীল শক্তিশালী পর্যায়ে গিয়েছিল সপ্তদশ শতাব্দীতে, যেরকম দেখতে পাচ্ছেন 1683 সালে, তখন ওসমানী সাম্রাজ্যের অবস্থা ছিল এরকম, মানে কোথা থেকে কোথায়, এই যে আধুনিক তুরস্কের একটি কোণার থেকে শুরু করে, হ্যাঁ, এরকম মানে 3টি কন্টিনেন্টের উপর নিজেদের প্রভাব তারা ফেলাতে সক্ষম হয়েছিল। মানে ইউরোপের বিশাল একটি অংশ তারা নিজেদের আওতায় এনেছিল। এশিয়াতে তো আমরা দেখতেই পাচ্ছি যে আধুনিক তুরস্ক, আধুনিক ইরাক, সিরিয়া,
ইত্যাদি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর আফ্রিকাতেও বেশ কিছু টেরিটরি হয় একদম সোজাভাবে তাদের অধীনে ছিল, অথবা তাদের প্রভাবে ছিল এবং তারা মানে ট্রিবিউট যেটাকে বলে, এক প্রকারের কর তারা হচ্ছে গিয়ে কালেক্ট করত সেখানকার শাসকদের থেকে এবং সেখানকার বাসিন্দাদের কাছ থেকে। এই ধরনের অ্যারেঞ্জমেন্ট বা এই ধরনের সিস্টেম ইউরোপেও আমরা দেখতে পাই কিছু কিছু জায়গায়, যেখানে তাদের সরাসরি কন্ট্রোল ছিল না ওসমানীদের, কিন্তু এমনই একটি সিস্টেম বানিয়ে রেখেছিল তারা, যেখানে স্থানীয় শাসকরা ওসমানীদের অনুমতি সহই শাসন করত এবং এক প্রকারের কর প্রদান করত ওসমানী খাজনায়। আচ্ছা, তো এখন আমরা যদি দেখি যে ওসমানী সাম্রাজ্য কোথায় অবস্থিত ছিল আর বিজেন্টিন সাম্রাজ্য কোথায় অবস্থিত ছিল আর রোমান সাম্রাজ্য, আমি এই দুই সাম্রাজ্যের কথা ইতিমধ্যে বলে ফেলেছি আপনাদেরকে। যদি আমরা এই তিন সাম্রাজ্যের অবস্থানের দিকে একটু তাকাই, আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে এই তিন সাম্রাজ্য কিন্তু অনেকটা, পুরোপুরি না কিন্তু অনেকটা একই জায়গায় অবস্থিত ছিল। এই দেখেন ওসমানী সাম্রাজ্য, তারপর দেখুন হচ্ছে বিজেন্টিন সাম্রাজ্য, আর তারপর রোমান সাম্রাজ্য, অনেকটা একই জায়গায়। বিশেষত আমরা যদি বিজেন্টিন সাম্রাজ্যের দিকে তাকাই, তাহলে কিন্তু দেখতে পাবো যে বিজেন্টিনরা আর ওসমানীরা অনেকটা একই অঞ্চল, একই ভূখণ্ড নিজেদের অধীনে রেখেছিল। একটা মূল পার্থক্য আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে বিজেন্টিনরা সক্ষম হয়েছিল ইতালিকে কন্ট্রোলে আনতে, যেটা ওসমানীরা চাচ্ছিল। সুলতান দ্বিতীয় মাহমুদের সময় তারা চেষ্টা করেছিল, একটি শহর দখল করেছিল, এর থেকে আরো দূরে এগোতে পারেনি। আর স্পেন তো দূরের কথা, কিন্তু ওগুলো বাদ দিলে অনেকটা একই অঞ্চল এই দুই সাম্রাজ্যের অধীনে ছিল। কিন্তু রোমান সাম্রাজ্যের মতো অত জমি কেউ দখল করতে পারেনি, মানে তাদের পরে ওই ভূখণ্ডে আর কি, ওই এলাকায়। যদিও মানে ভবিষ্যতে আর কি রোমান সাম্রাজ্যের পতনের পরে মঙ্গলরাও সক্ষম হয়েছিল নিজেদের সময়ে সবচেয়ে বড় সাম্রাজ্য গড়ে তুলতে পৃথিবীতে, এবং এরপরে ব্রিটিশরাও সক্ষম হয়েছিল আরো বড় একটি সাম্রাজ্য গড়ে তুলতে, যেটার মধ্যে অবশ্যই মানে আমাদের তৎকালীন ভারতবর্ষও ছিল। কিন্তু রোমানদের দিকে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু সেই সময়ে বৃহত্তম সাম্রাজ্য ছিল সেটি। একভাবে কিন্তু ওসমানী সাম্রাজ্যকে রোমান সাম্রাজ্যের বংশধর হিসেবে দেখা যায়, এবং সেটা শুধু আমার কথাই নয়, কিন্তু ওসমানীরা নিজেরাই কিন্তু নিজেদের সাম্রাজ্যকে রোমান সাম্রাজ্যের একটি বংশধর হিসেবে দেখত। সুলতান দ্বিতীয় মেহমেদ, মেহমেদ বলতে মোহাম্মদ বোঝায়, কিন্তু আসলে সাধারণত মোহাম্মদ নামটি তুর্করা সাধারণত সবসময় না, রিজার্ভ করে রাখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আর সাধারণ মানুষের কথা যখন বলে তখন উচ্চারণ করে মেহমেদ হিসাবে। হ্যাঁ, তো সুলতান দ্বিতীয় মেহমেদ যখন ইস্তানবুল দখল করেন, তখন নিজের জন্য একটি নতুন টাইটেল বানান, সেটা হচ্ছে কাইসেরি রুম। কাইসেরি রুম অর্থাৎ রুমের কাইসার, বা রোমের কাইসার অর্থাৎ রোমের সিজার। হ্যাঁ, অর্থাৎ রোমের শাসক। সিজারের মানে তো শাসক না, কিন্তু যেহেতু রোমের অনেক শাসকের নাম ছিল সিজার, সেহেতু শাসক হিসাবে বা সম্রাট হিসাবেই ব্যবহার করা হয় তাদের নাম। তো হ্যাঁ, মানে সুলতান দ্বিতীয় মেহমেদ নিজেকেই ঘোষণা করেছিলেন রোমের সম্রাট হিসাবে। আর এটার কারণ আমরা স্পষ্টভাবে মানচিত্রেই দেখতে পারি, যে রোমের অধীনে যেই কয়টি এলাকা ছিল, এগুলোর মধ্যে কমপক্ষে অর্ধেক তো ওসমানীরা দখল করতে পেরেছিল। আর রোমান সাম্রাজ্য কতটাই বড় সেটা মানে একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাতে পারি। 2022 সালে, তখন আমি ছিলাম হচ্ছে গিয়ে তুরস্কের মানিসাতে। আমি আসলে 4 বছর পড়িয়েছিলাম মানিসা জেলাল বায়ার বিশ্ববিদ্যালয়ে, তুরস্কের পশ্চিম দিকে। সেই মানিসা একসময় রোমান শহর ছিল, মাগনেসিয়া নামে, লাতিন ভাষায় মাগনেসিয়া ছিল সেটার নাম। আমার যেতে হয়েছিল 2022 সালে লন্ডনে, আবার যেতে হয়েছিল সুইজারল্যান্ডের চুরিখে। লন্ডনও ছিল একটি রোমান শহর, যেটার নাম ছিল ল্যাটিন ভাষায় লন্দিনিউম। চুরিখও ছিল এককালে রোমান শহর, যেটার নাম ছিল তুরিকুম। তো এখন এই তিনটি শহরে আমি সময় কাটিয়েছিলাম 2022-এ, এবং তখন কি বুঝলাম, যে আমি এত যাওয়া আসা করার পরেও কিন্তু মানে সাবেক রোমান সাম্রাজ্যের সবচেয়ে উত্তর দিকেও যেতে পারিনি, সবচেয়ে পশ্চিম দিকেও যেতে পারিনি, সবচেয়ে দক্ষিণে সবচেয়ে পূর্বেও যেতে পারিনি। হ্যাঁ, আমি মাঝখানে কোথাও রয়ে গেছিলাম।
এইসব ভ্রমণের পরে, যেটা আসলে আপনাদেরকে এই সাম্রাজ্যের মানে আকৃতি বা সাইজ দেখায়। যাই হোক, ওসমানী সাম্রাজ্যের দিকেও যদি তাকাই, সেটাও কিন্তু মোটেও কম না, এবং যদি আমরা সপ্তদশ শতাব্দীর দিকে তাকাই তাহলে কিন্তু পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্র ছিল এটি। আচ্ছা, এখন আমরা আসি ওসমানী সুলতানদের দিকে। ওসমানী সুলতান ছিল ৩৬ জন। সবার ব্যাপারে অবশ্যই আমাদের কথা বলার সময় নেই। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি আসলে এই ওসমান থেকে শুরু করে, মানে উপরের বাম দিকের কোনায় যিনি অবস্থিত, ওসমান থেকে শুরু করে সেই সময়ের সুলতান, মানে এই পোস্টারটি যখন বানানো হয়েছিল সেই সময়ের সুলতান পঞ্চম মেহমেদ পর্যন্ত আমরা সব সুলতানদের দেখতে পাচ্ছি। এরপরে আসলে আরো একটি সুলতান এবং আরো একটি খলিফা ছিল। শেষের খলিফা দ্বিতীয় আব্দুল মজিদ আসলে সুলতানের টাইটেল পাননি। তো মানে ৩৬ জনের মধ্যে আমরা আসলে ৩৫ সুলতানকেই এখানে দেখতে পাচ্ছি। তো সুলতানদের কয়েকটি উদাহরণ দিই, ৩৫-৩৬ জনের কথা না বলে আর কি। প্রথমত সুলতান দ্বিতীয় মেহমেদ, এখানে একজন ইটালিয়ান আর্টিস্ট জেন্তিলে বেল্লিনি উনার এই ছবিটি এঁকেছিলেন ১৪৮০ সালে। সুলতান দ্বিতীয় মেহমেদ পঞ্চদশ শতাব্দীতে সুলতান ছিলেন এবং তিনি ইস্তানবুল দখল করেছিলেন। ইস্তানবুলকে পরে ওসমানী সাম্রাজ্যের রাজধানী বানিয়েছিলেন। এর আগে এটা ছিল বিজেন্টিন সাম্রাজ্যের রাজধানী। এটি করে তিনি আসলে বিজেন্টিন সাম্রাজ্যের শেষ ঘটিয়েছিলেন, ধ্বংস করেছিলেন সেই সাম্রাজ্যকে ১৪৫৩ সালে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সুলতান প্রথম সুলেইমানকে, মানে আমরা তো বলি সুলাইমান, তুর্করা উচ্চারণ করে সুলেইমান হিসাবে। ওনাকে ইংরেজিতে বলা হয় সুলেইমান দ্য ম্যাগনিফিসেন্ট, কিন্তু তুর্করা ওনাকে ডাকে কানুনি সুলেইমান, কারণ উনি কানুন বানিয়েছিলেন, অর্থাৎ আইন, মানে আমরা আইন কানুন বলি না, তো মানে শরীয়ত ছাড়া আলাদা কিছু নিয়ম বানিয়েছিলেন, যেই সব প্রশ্ন আসলে ক্লাসিক শরীয়তে কাভার্ড ছিল না। মানে কিছু কিছু, মানে কে কোথায় কোন জমির মালিক হতে পারবে, সেই জমি থেকে কত কর নেওয়া হবে, এইসব কিছু ডিটেইল নিয়ে তিনি কানুন প্রতিষ্ঠান করেছিলেন। এটির জন্য তিনি বিখ্যাত, এবং আরো বিখ্যাত আরেকটি কারণে, সেটা হচ্ছে যে ওসমানী সাম্রাজ্যের অধীনে থাকা টেরিটরি তিনি অনেকটি বাড়িয়েছিলেন, যেরকম হাঙ্গেরি দখল করেছিলেন এবং ইরানের সাথে যুদ্ধ করে ইরাকও নিজের অধীনে এনেছিলেন। তারপর শেষে আমরা দেখছি সুলতান দ্বিতীয় মাহমুদকে। আর হ্যাঁ, আরো বলবো যে সুলতান সুলেইমান, প্রথম সুলেইমান শাসক ছিলেন ১৬শ শতাব্দীতে, আর সুলতান দ্বিতীয় মাহমুদ ১৯বিংশ শতাব্দীতে শাসক ছিলেন। তিনি বিখ্যাত কারণ তিনি শুরু করেছিলেন সংস্কারের আন্দোলন। ওসমানী ইতিহাসে সংস্কার এনেছিলেন বা রিফর্ম এনেছিলেন তিনি। সেই রিফর্মের নাম আরবি শব্দ তানজিমাত, যেটা তুর্ক উচ্চারণ হচ্ছে তানজিমাত। এই তানজিমাতের জন্য তিনি বিখ্যাত, যখন ওসমানী সাম্রাজ্যের আধুনিকায়ন শুরু হয়। আচ্ছা, এখন আমরা যাই ওসমানী সাম্রাজ্যের জীবনের কিছু কিছু বিষয়ে, কিছু কিছু অ্যাসপেক্টে। একটি মূল বিষয় হচ্ছে ইসলাম। এখন ওসমানী সাম্রাজ্য, এটা আমাদের মনে রাখতে হবে, এটি ছিল একটি মাল্টি রিলিজিয়াস সমাজ। সেখানে মুসলিম ছিল, সেখানে খ্রিস্টান ছিল বিভিন্ন প্রকারের, অর্থোডক্স খ্রিস্টান ছিল, মূলত গ্রিক, তারপরে বুলগেরিয়ানরা ধর্মীয়ভাবে আলাদা হয়ে গেল গ্রিকদের থেকে, আর আরেকটি গির্জা ছিল, সেটি হচ্ছে আর্মেনিয়ান, যারা আরেক প্রকারের খ্রিস্টানিটি মেনে চলে। অন্যান্য খ্রিস্টান গ্রুপও ছিল, তাছাড়া ইহুদিও ছিল, কিন্তু সমাজের মধ্যে মানে সবসময় কিন্তু সবচেয়ে বড় গ্রুপ কিন্তু মুসলিমরা ছিল না। কিন্তু শেষের দিকে খ্রিস্টানরা আলাদা হয়ে যাওয়ার পরে, আমরা যদি ১৯০৬-এর আদমশুমারির দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে মুসলিমরা ছিল শতকরা ৭৬% জনসংখ্যা, আর বাকিটুকুর প্রায় পুরোটাই ছিল খ্রিস্টান, আর শতকরা ১% মতো ছিল ইহুদি। এর আগে একের পর এক খ্রিস্টান রাষ্ট্র ওসমানী সাম্রাজ্যের থেকে আলাদা হওয়ার আগে, অর্থাৎ গ্রিস, বুলগেরিয়া, সার্বিয়া, মন্টেনেগ্রো, এগুলো একের পর এক আলাদা হওয়ার আগে খ্রিস্টানদের সংখ্যা আরো বেশি ছিল। আর রাজধানীর দিকে যদি তাকে, আমি তো আগেই বলেছিলাম আপনাদেরকে, যেটি আগে ছিল বিজেন্টিন রাজধানী। তো আমরা দেখব যে ১৮৭২ সালে, অর্থাৎ ওসমানী সাম্রাজ্যের প্রায় শেষের দিকে,
আপনারা তো নিশ্চয়ই জানেন যে ইস্তানবুল শহরটি ইউরোপ এবং এশিয়া দোনোটাতেই অবস্থিত, মানে গোটা তুরস্কের মতো। তো ইস্তানবুলের ইউরোপিয়ান অংশে আসলে খ্রিস্টানই বেশি ছিল মুসলমানদের থেকে, মানে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকেও। যাই হোক, এখন একটু সময়ের জন্য আমরা ইসলামের ব্যাপারে বলি। মানে ইসলাম ধর্ম হিসাবে তো আপনাদেরকে বোঝাতে যাব না, আপনারা এই বিষয়টির ব্যাপারে আমি যতটুকু জানি ততটুকুই জানেন। কিন্তু আমি কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসলামের কি রোল ছিল ওসমানী সাম্রাজ্যের ভিতরে। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে ওসমানী সাম্রাজ্য ছিল খেলাফতের বা খিলাফতের কেন্দ্র, কিন্তু সবসময় না, মানে শুরুর থেকে নয়। সুলতান প্রথম সেলিমের সময় থেকে, অর্থাৎ ১৬শ শতাব্দীর থেকে এটি খিলাফতের কেন্দ্র হয়ে পড়ল এবং ওসমানী সম্রাটরা মুসলিমদের খলিফা হয়ে গেলেন। সেটা কেমনে হলো খুব সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে মানে ত্রয়োদশ শতাব্দীতে, 13th সেঞ্চুরিতে মঙ্গলরা বাগদাদ দখল করেছিল, যেটা কিনা ছিল আব্বাসি খিলাফতের রাজধানী। তখন তারা শেষ খলিফাকে খুন করেছিল একটি কার্পেটে মরিয়ে। কিন্তু এই আব্বাসি খানদানের এক অংশ কিন্তু থাকতো কায়রোতে, তো তাদেরকে মারতে সক্ষম হয়নি মঙ্গলরা। কিন্তু তারা কিন্তু নিজেদের রাষ্ট্র চালাতে পারেনি। তারা ছিল সেই সময় মিশরে প্রশাসনকারক মামলুকদের মেহমান বা বন্দিও বলা যায়। তো মামলুকরা যা বলতো তারা অনেকটা সেটাই করে যেত, কিন্তু নামে খলিফা রয়ে গিয়েছিল তারা ষোড়শ শতাব্দী পর্যন্ত। তারপরে যখন সুলতান প্রথম সেলিম, অথবা তাকে ইয়াবুস সুলতান সেলিম বলা হয় তুর্ক ভাষায়, যেটার মানে হচ্ছে নিষ্ঠুর সুলতান সেলিম, সেই নিষ্ঠুর সুলতান সেলিম যখন নিজের ক্ষমতায় এনেছিল মিশর, তখন শেষ আব্বাসি খলিফা নাকি, মানে ওসমানীদের কথা অনুযায়ী, নিজের ক্ষমতা হস্তান্তর করেছিলেন সেই সুলতান সেলিমের কাছে। অতঃপর আব্বাসীদের বদলে ওসমানী সুলতানরাই খলিফা টাইটেলটি ব্যবহার করেছিল। কেউ বেশি ব্যবহার করেছিল, কেউ প্রায় করেনি, কিন্তু যাই হোক এই টাইটেলটি সেই খানদানের হাতেই ছিল, মানে ওসমানী খানদানের হাতেই ছিল। তো এটি হচ্ছে একটি বিষয়, যে অনেকটা ইসলাম জগতের লিডারশিপ কিন্তু তাদের হাতেই ছিল। দ্বিতীয় বিষয় কি? দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেই সময়ে, মানে ওসমানী সাম্রাজ্য যতদিন টিকে ছিল, ওসমানী জনগোষ্ঠী বিভিন্ন মিল্লতে বিভক্ত ছিল। এর মধ্যে মুসলিম মিল্লত বা মুসলিম জনগোষ্ঠী শরীয়তের অধীনে থাকতো এবং তাদের, মানে খ্রিস্টানদের মতোই, ইহুদিদের মতোই নিজস্ব কোর্ট কাচারি ছিল, যেখানে কাজীরা বসতো, বিচার করত। আর যখন বিভিন্ন মিল্লতের মানুষের মধ্যে কোনো সমস্যা হতো, যেরকম মুসলমান আর খ্রিস্টানের মধ্যে, তখন কিন্তু মুসলিম কোর্টেই এই বিষয়টির হিসেবে মামলা করা হতো। তো সব কাজীদের উপরে আর সব মুফতিদের উপরে ছিল একটি শাইখুল ইসলাম, তুর্ক উচ্চারণে সেইহুল ইসলাম। তুর্করা আবার আরবি হরফ খা উচ্চারণ করে হে হিসাবে। আমরা বাংলায় যেরকম খ হিসাবে উচ্চারণ করি, তারা হে হিসাবে, সেজন্য সেইহুল ইসলাম। তো যাই হোক, সেই সেইহুল ইসলাম বা শাইখুল ইসলামের অনেক ক্ষমতা ছিল, তাকে তার পদে বসাতো সুলতান। এরকম কিন্তু ওসমানী ইতিহাসে 131 জন শেখুল ইসলাম ছিল, সুলতান বসাতো তাকে তার পদে। কিন্তু কখনো কখনো এরকমও হতো যে সুলতান যখন নিজের রাষ্ট্রকে মিসম্যানেজ করত, তখন অন্যান্য প্রভাবশীল মানুষ আসতো শেখুল ইসলামের কাছে ফাতোয়ার জন্য, জিজ্ঞেস করতো যে আচ্ছা এই অবস্থায়, ধরুন সুলতান মাদক পান করে বা তার হয়তো মানসিক কিছু কিছু গোলমাল আছে বা বিভিন্ন কারণে, তারা জিজ্ঞেস করতো যে এই অবস্থায় সুলতানকে কি ক্ষমতাচ্যুত করা যায়, এবং কখনো কখনো শেখুল ইসলাম ফতোয়া দিয়ে বলেছিল যে হ্যাঁ, এই অবস্থায় সুলতানকে তার সিংহাসন থেকে ফেলানো যায়, এবং পরবর্তীকালে সুলতানকে ফেলানো হয়েও ছিল। তো অনেকটা আমরা বলতে পারি যে তাহলে কি আমরা দেখতে পাই যে রাষ্ট্রের
উপরের দিকে ক্ষমতা তো ছিল সুলতানেরই হাতে, কিন্তু কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময়ে শেখুল ইসলামেরও কিন্তু সুলতানের থেকে আরো বেশি ক্ষমতা ছিল। তো এখানে খুব সংক্ষেপে আমরা যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই ছবিটি, বাম দিকের ছবিটি সপ্তদশ শতাব্দীতে অঙ্কিত ছিল ভারতবর্ষে আসলে, কিন্তু এটা দেখাচ্ছে ওসমানী সাম্রাজ্য, দেখাচ্ছে হজের সময় মিশরীরা মক্কা থেকে মদিনা যাচ্ছে, মানে হজের পরে জিয়ারতে। আর ডান দিকে আমরা দেখতে পাচ্ছি ওসমানী একজন পেইন্টার, যার নাম ওসমান ছিল, ওসমান হামদি বেই, তার দ্বারা অঙ্কিত একটি ছবি যেটার নাম হচ্ছে তুর্ক ভাষায় কোরআন ও কোয়ান কিজ, অর্থাৎ কোরআন পড়া অবস্থায় একটি মেয়ে। আচ্ছা, তো সংখ্যালঘু জনগোষ্ঠীর ব্যাপারে আমি বলে ফেলেছি আপনাদেরকে। এখানেও একটি মনে হয় ১৬শ শতাব্দীর একটি ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিকদের, যারা তাদের ধর্মীয় শোভাযাত্রা উদযাপন করছে। তো একটি কথা বলবো এখানে, বলে এগিয়ে যাব, সেটা হচ্ছে যে গ্রিকদের বলেন, আর্মানিদের বলেন অর্থাৎ আর্মেনিয়ানদের, অথবা ক্যাথলিকদের বলেন, অথবা ইহুদিদের বলেন, তাদের সবার ওসমানী সাম্রাজ্যের ভিতরে ধর্মীয় মুক্তি ছিল এবং তাদের প্রতি টলারেন্স ছিল রাষ্ট্রের। তাদের নিজ নিজ ধর্মীয় লিডারশিপ ছিল, নিজ নিজ কোর্ট কাচারি ছিল, এটা তো বলেই ফেলেছি আপনাদেরকে। নিজেদের মধ্যে তাদের কোনো সমস্যা হলে সেটার সমাধান তারা নিজেদের নিয়ম কানুন, নিজেদের বাইবেল অনুযায়ী, নিজেদের ধর্মীয় নিয়ম অনুযায়ী সমাধান করত, এবং তারা মানে তাদের যার যার পদ্ধতিতে প্রার্থনা করতে মুক্ত ছিল ইত্যাদি। কিন্তু তার মানে সেই না কিন্তু যে সংখ্যালঘুদের আজকের ধরুন গণতান্ত্রিক দেশগুলোর মতোই অধিকার ছিল, না, সেটা আসলে বলা ভুল হবে। একটি উদাহরণ হচ্ছে যে দেফশির মেয়ে নামে একটি সিস্টেম ছিল। দেফশির মেয়ের অনুবাদ আমরা রিক্রুটমেন্ট হিসাবে বলতে পারি আর কি। তো দেফশির মেয়ে হচ্ছে যখন, এটাকে ইতিহাসবিদরা অনেক সময় ব্লাড ট্যাক্স বা রক্তকর হিসেবে বলে, হিসেবে নামকরণ করে আর কি। এখানে ওসমানীদের আঁকা একটি চিত্রে, একটি মিনিয়েচারে আমরা দেখতে পাচ্ছি এটার দৃশ্য। সেটা কি আসলে? সেটা হচ্ছে যে ৭ বছর পর পর ওসমানী সৈন্যরা আসতো খ্রিস্টান গ্রামে, মূলত বলকানে, বসনিয়াতে, আলবেনিয়াতে, এইসব বিভিন্ন বলকান এলাকাতে। এবং তারা কি করত? তারা যেই খ্রিস্টান পরিবারে একের থেকে বেশি ছেলে সন্তান ছিল, সেখান থেকে তারা ছেলেদের নিয়ে যেত এক পরিবার থেকে এক একজন করে, একজনের বেশি নিত না। আর একটি মাত্র ছেলে সন্তান থাকলে তাকেও নিত না, কিন্তু ধরেন দুটো হলে নিতে পারত, নিত কর হিসেবে মানুষকে। তারপর তারা তাকে মুসলমান বানাতো, তারপরে তাকে কয়েক বছরের জন্য একটি তুর্ক মুসলমান পরিবারে রাখতো, যাতে সে তুর্ক ভাষা শিখে ফেলতে পারত। তারপরে ইসলাম চর্চা কেমনে করা হয় সেটা শিখতে পারত। এরপরে তাকে, তার বুদ্ধি যখন দেখতো যে সাধারণ কোনো মানুষের মতো, তাকে আর্মির সৈন্য বানানো হতো। আর অসাধারণ বুদ্ধির একজন যদি হয়ে থাকতো সেই ছেলেটি, তখন তার অনেক সুযোগ সুবিধা, অনেক সম্ভাবনা খুলে দাঁড়াতো তার পাশে। এটির একটি উদাহরণ হচ্ছে যে এইভাবে সোকোলোভিচ নামে একটি বসনিয়ান সার্ব ফ্যামিলির একটি ছেলেকে এভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে মুসলমান বানানো হয়েছিল। আর এইসব ছেলেরা কিন্তু দাস স্টেটাসে ছিল, অর্থাৎ স্লেভ স্টেটাসে ছিল। তো তাকে দাস বানানো হয়েছিল, কিন্তু তার বুদ্ধি দেখে তখনকার প্রশাসন বেশ ইমপ্রেসড হয়েছিল। এরপরে তাকে প্রশাসনেরই নেওয়া হয়েছিল, মানে সেনাবাহিনীর বদলে, এবং অবশেষ সেই ব্যক্তি ওসমানী সাম্রাজ্যের প্রধানমন্ত্রী হয়ে দাঁড়িয়েছিলেন। এবং এটি এই প্রকারের একমাত্র ঘটনা না, আসলে বেশ কয়েকবার ওসমানী সাম্রাজ্যের প্রধানমন্ত্রীরা এরকমই ব্যাকগ্রাউন্ডের কেউ ছিলেন, কিন্তু মূলত এই ছেলেগুলোদের নেওয়া হতো আর্মির অংশ হওয়ার জন্য। এই ধরনের সৈন্যদের ইংলিশে বলা হয় জ্যানিসারিস, তুর্ক ভাষায় ইয়েনিচেরি, যারা জন্মগত খ্রিস্টান এবং তাদেরকে পরে এইভাবে মুসলমান বানিয়ে তাদেরকে সৈন্য বানানো হতো। বাম দিকে আপনারা এরকম একটি উদাহরণ দেখছেন। এই সিস্টেমটি উঠানো হয়ে দেওয়া হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে। এই যে সুলতান দ্বিতীয় মাহমুদের কথা বলেছিলাম, যিনি সংস্কার এনে নিয়ে এসেছিলেন, এই সংস্কারের একটি উদাহরণ হচ্ছে এটি, যে এইরকম মানে জন্মগত খ্রিস্টানের যাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল, এদের দিয়ে আর্মি গঠন না করে সাধারণ জনগোষ্ঠীর
মুসলমানদের দিয়ে আর্মি গঠন করা শুরু হয়েছিল এবং ওসমানী সাম্রাজ্যের শেষের দিকে অর্থাৎ বিংশ শতাব্দীতে খ্রিস্টানদেরও মানে ধর্ম বদলানো ছাড়াই আর্মিতে নেওয়া হতো। এখানে আমরা দেখছি ডান দিকে ওসমানী সাম্রাজ্যের আর্মির বা সেনাবাহিনীর সবচেয়ে আধুনিক দৃশ্য, অর্থাৎ শেষের দিকে। ওসমানী সাম্রাজ্য শেষ দেখেছে কখন, মানে কখন সেটি শেষ হয়েছে, 1923-এ বলা যায়। এই ছবিটি তোলা হয়েছিল তার একটু আগে, প্রথম বিশ্বযুদ্ধের সময় 1915 বা 16 সালে, যেখানে আধুনিক মেশিন গান দিয়ে তারা গালিপলিতে ব্রিটিশ সাম্রাজ্যের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আচ্ছা, ওসমানী নেভি বা নৌবাহিনী একসময় খুব শক্তিশালী ছিল, এমনকি বর্তমান ইন্দোনেশিয়াতেও পর্তুগিজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আমরা বাম দিকে দেখতে পাচ্ছি 16শো শতাব্দীর একটি দৃশ্য, ডান দিকে 19বিংশ শতাব্দীর একটি দৃশ্য, কিন্তু ক্রমাগতভাবে সেটির শক্তি আসলে অন্যান্য সাম্রাজ্যের তুলনায় কমে গিয়েছিল। অর্থনীতির ব্যাপারে একটি কথা বলি, দু কথায় আসলে ওসমানী সাম্রাজ্যের অবস্থানের দিকে আমরা যদি তাকাই, আমরা কি দেখতে পাবো, যে আমি আপনাদেরকে বলেছিলাম যে এটি মানে 3টি কন্টিনেন্টের মধ্যে অবস্থিত, সুতরাং বাণিজ্যের যত প্রকারের পথ আছে, রুট আছে, ইউরোপ থেকে এশিয়া, এশিয়ার থেকে ইউরোপ ইত্যাদি ইত্যাদি, এগুলোর মাঝখানে পড়তো ওসমানী সাম্রাজ্য। এই জন্য এগুলোর থেকে কর সংগ্রহ করতে পারতো। সেই কারণে মানে ব্যবসা বাণিজ্য ছিল ওসমানী সাম্রাজ্যের, যেটাকে ইংরেজিতে বলে লাইফ ব্লাড। ব্যবসা বাণিজ্যে টিকে ছিল ওসমানী সাম্রাজ্য অনেকটা। বাম দিকে আমরা দেখতে পাচ্ছি ওসমানী যুগের একটি চিত্র, যেখানে কম্বল বিক্রেতাদের দেখানো হচ্ছে ইস্তানবুলে। আর ডান দিকে আমরা দামাস্কের একটি দৃশ্য দেখতে পাচ্ছি, আধুনিক দামাস্কের, কিন্তু এই বাজারটি যেটি এখানে দেখানো হয়েছে সেটি কিন্তু নির্মিত ওসমানী যুগে। আচ্ছা, অবশেষে ওসমানী সাম্রাজ্য সাইজে কমতে থাকলো, যেখানে আগে বৃদ্ধি পাচ্ছিল, পরে পিকে পৌঁছালো, পরে আবার ছোট হতে থাকলো। সেটির মূল কারণ হচ্ছে কিন্তু জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের চেতনা প্রথমে আসলো ওসমানী সাম্রাজ্যে গ্রিকদের কাছে, সেটা ফরাসি বিপ্লবের পরে। তারাও ভাবলো যে আমাদেরও একটি রাষ্ট্র দরকার, একটি জাতীয় রাষ্ট্র দরকার। তো গ্রিকরা আলাদা হয়ে গেল 19বিংশ শতাব্দীতে। এরপরে আমি যেরকম বলেছিলাম, ক্রমাগতভাবে বুলগেরিয়ানরা বলেন, রোমেনিয়ানরা বলেন, সার্বরা বলেন, মন্টেনেগ্রিনরা বলেন, এরা পরে আলবেনিয়ানরাও, এরা আস্তে 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 আলাদা হতে থাকলো ওসমানী সাম্রাজ্যের থেকে। পরে এই যে 1914 সাল যে নেওয়া হয়েছে, এটার একটি কারণ আছে। এটি হচ্ছে যে ওসমানী সাম্রাজ্যের ধ্বংস যে কারণে হয়েছিল সেটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, এবং প্রথম বিশ্বযুদ্ধটি শুরুই হয়েছিল এই 1914 সালে। সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে আরব অঞ্চলের বড় একটি অংশ আসলে তখনও ওসমানী সাম্রাজ্যের ভিতরেই ছিল। আধুনিক ইরাক, কুয়েত বলেন, সিরিয়া বলেন, আধুনিক ইসরায়েল, ফিলিস্তিন, জর্দান, লেবানন, এগুলি সব, আর সৌদি আরবের এক অংশ, আর ইয়েমেনের এক অংশ, এগুলো সব ছিল তখনও ওসমানী সাম্রাজ্যের ভিতরে। পরে কিছু আরব এলাকা বিপ্লব করেছিল ওসমানীদের বিরুদ্ধে, বিপ্লব করে আলাদা হয়ে গিয়েছিল। আবার কিছু কিছু অংশকে ব্রিটিশরা আর ফ্রেঞ্চরা দখল করে নিয়েছিল। ফলে আমরা আধুনিক তুরস্কের মানচিত্রে শেষ পর্যন্ত এসেছি। তো ওসমানীদের পরে কি হলো? এক কথায় মুস্তাফা কেমাল আতাতুর্ক। আতাতুর্ক মানে বাবা তুর্ক বলা যায়, মানে তুর্কদের জনক, অনেকটা সেই অর্থে ব্যবহার করা হয় এই আতাতুর্ক শব্দটি। এখানে আমি দুটি ছবি কেন দেখালাম? দুটি ছবি কারণ একটি তোলা 1924 সালে, আরেকটি 1925 সালে। এই অটোমান সুলতানাত বা অটোমান সাম্রাজ্যকে তিনি এবং উনারই পার্লামেন্ট, টার্কিশ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি যেটাকে বলি আমরা ইংরেজিকে, অ্যাবলিশ করেছে বা বাতিল করেছিল 1923 সালে। পরে খেলাফতকে বাতিল করেছিল আতাতুর্ক এবং উনার পার্লামেন্ট 1924 সালে। তো দুটি ছবি যা বলছিলাম আর কি, দুটি ছবির ব্যাপারে, 1924 সালে একটি তোলা, অন্যটি 1925 সালে। খেয়াল করবেন যে 1924 সালে তোলা ছবিটিতে সবাই ফেজ পরে আছে। এই টুপিটি ছিল ওসমানী সাম্রাজ্যের জন্য আসলে একটি ট্র্যাডিশনাল টুপি, যেটি আসলে আগে গ্রিকরা পরতো, আমি যতদূর জানি। গ্রিকদের থেকে হচ্ছে তুর্ক মুসলমানরা এটি পড়তে শিখেছিল। পরে 19বিংশ শতাব্দীর থেকে এটি মানে
ওসমানী সাম্রাজ্যের মুসলমান পুরুষের জন্য স্ট্যান্ডার্ড একটি টুপি হয়ে উঠেছিল। ওসমানী সাম্রাজ্যের পতনের পরেও এখানে দেখছি আতাতুর্ক পরে আছেন এটি, কিন্তু বেশিক্ষণ ধরে না, কারণ 1925 সালে অলরেডি তিনি হাতে ধরে আছেন একটি মানে পাশ্চাত্যের একটি টুপি। উনি আইনও নিয়ে এসেছিলেন, এটাকে ইংরেজিতে হ্যাট ল বা টুপির আইন বলা হয়। সেটির মর্ম হলো যে এই ফেজ টুপি, এই ট্র্যাডিশনাল টুপিটি আর পরা যাবে না, কারণ আতাতুর্কের নীতি ছিল ওয়েস্টার্নাইজেশন, মানে নিজের দেশটিকে পাশ্চাত্যের কাছে নিয়ে আসা। এটি হচ্ছে এই ওয়েস্টার্নাইজেশনের, পাশ্চাত্যকরণের একটি উদাহরণ। তো ওসমানী খানদানের তাহলে কি হলো, এটি দিয়ে আমরা আমাদের এই লেকচারটি শেষ করব। এখানে আমরা দেখছি শেষ খলিফা দ্বিতীয় আব্দুল মজিদ বা তুর্ক ভাষায় আব্দুল মেজিদ এবং ওনার মেয়ে দুরু শেহওয়ার, তাদের একটি ছবি 1930-এর দিকে তোলা ফ্রান্সে। পরে এই রাজকুমারী দুরু শেহওয়ার ভারতবর্ষের একজনের সাথে, আসলে ভারতবর্ষের খুব গুরুত্বপূর্ণ একটি ব্যক্তিত্ব যে ছিল হায়দ্রাবাদের নিজাম, পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষ সেই সময়, তার ছেলের সঙ্গে, তার পুত্রের সঙ্গে বিবাহ করেছিলেন দুরু শেহওয়ার। সেই কারণে তাকে দেখা যাচ্ছে শাড়ি পরা অবস্থায় ভারতে এক বারান্দায় বসা 1950 সালে ডান দিকে। এখন উনার নাতি থাকেন হচ্ছে গিয়ে ব্রিটেনে, উনার নাতি আর সেই হায়দ্রাবাদের রাজকুমারেরও নাতি থাকেন ব্রিটেনে এবং কাজ করেন একজন ক্যামেরাম্যান হিসাবে চলচ্চিত্র নির্মাণে আর কি। স্টিভেন স্পিলবার্গের সাথেও কোন জানি চলচ্চিত্রে কোলাবোরেশন করেছিলেন। তো সেটা মেয়ের সাইডে। আর ছেলেদের সাইডে যদি আমরা দেখি, যাদের নাম এখনো ওসমান ওলু, হ্যাঁ, খানদানটির নাম এখন ওসমান ওলু, অর্থাৎ ওসমানের ছেলে। তো এই খানদানের বংশধররা এখনো জীবিত আছেন। তারা মূলত পাশ্চাত্যেই থাকেন, কেউ ব্রিটেনে, কেউ আমেরিকায়। সিরিয়াতেও ছিলেন এক অংশ, এই সিরিয়ান গৃহযুদ্ধের আগে সিরিয়াতে যারা ছিলেন তারা তুরস্কে চলে গিয়েছিলেন। আসলে এই ব্যাপারটি একটু আইরনিক যে সিরিয়া থেকে তুরস্কে 3.5 মিলিয়ন রেফিউজি গিয়েছিল। এদের মধ্যে ওসমানী খানদানেরও কিছু সদস্য তাদের মধ্যে ছিল। নিজেদের পূর্বপুরুষদের মাটিতে তারা এসেছিলেন সিরিয়ান রেফিউজি হয়ে। যাই হোক, বেশিরভাগ থাকে পাশ্চাত্যে, যা বলেছিলাম। তো এই বাম দিকের ছবিটি, ডান দিকের ছবিটি ঠিক কোথায় তোলা আমি জানি না, খুব সম্ভবত ব্রিটেনে, কিন্তু বাম দিকের ছবিটি অবশ্যই ব্রিটেনে তোলা 2013 সালে। এই মাঝখানের ব্যক্তি হচ্ছে আহমেদ দাভুতোলু, যিনি ছিলেন সেই সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তিনি একবার তুরস্কের দূতাবাসে, লন্ডনস্থ তুরস্কের দূতাবাসে দেখা করেছিলেন এই খানদানের, ওসমানী খানদানের সদস্যবৃন্দের সাথে। হ্যাঁ, তো ওসমানী সংস্কৃতির কি বাকি রয়েছে আজকে, সেটি আসলে একটি বিতর্কের প্রশ্ন। এটা নিয়ে অনেকক্ষণ কথা বলা যায়, আমি এখন এটা নিয়ে বেশিক্ষণ কথা বলবো না। এটা নিয়ে বিতর্ক কেন হয়, কারণ কিছু কিছু তুর্ক আছেন, মানে অনেক আসলে তুর্ক আছেন, যারা আতাতুর্কের আদর্শ মেনে নিয়ে চলেন এবং মনে করেন যে আসলে ওসমানী যেসব ট্র্যাডিশন আছে এগুলোকে অতীতে ফেলিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। আর সামনের দিকে আগানো মানে তাদের মতে পাশ্চাত্যের দিকে আগানো। আর কিছু কিছু মানুষ আছেন যারা বেশি কনসারভেটিভ, তারা অনেকটা গর্বসহ তাকান ওসমানী সাম্রাজ্যের দিকে। খুব কম মানুষ পাবেন তুরস্কে যারা আসলে খুব নিউট্রালি দেখতে পারেন ওসমানী সাম্রাজ্যের হেরিটেজকে বা ইতিহাসকে। হেরিটেজের কিছু অংশ যদি আমরা দেখি, ধরেন আর্কিটেকচার, সেটার ব্যাপারে সবাই নিউট্রালি বলতে পারে যে হ্যাঁ, ওসমানী সাম্রাজ্যে নির্মাণ করা মসজিদগুলো খুব সুন্দর ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাজনীতির ব্যাপারে বা ধর্মের ব্যাপারে কথা বললে সেখানে এই বিতর্ক চলে আসে। তো এখানে আপনাদেরকে কিছু রসিক ছবি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে ওসমানী মিনিয়েচার স্টাইলে মুরাদ পালতা নামে একটি আধুনিক তুর্ক আর্টিস্ট আছেন, যিনি খুব ট্র্যাডিশনাল ওসমানী স্টাইলে পদ্ধতিতে মিনিয়েচার আঁকেন, কিন্তু আধুনিক বিষয়বস্তু নিয়ে। যেরকম বাম দিকে আমরা দেখতে পাচ্ছি হ্যারি পটারের একটি দৃশ্য, যেখানে তারা হচ্ছে ঝাড়ুর উপর উড়ে ওই স্নিচ ধরতে চেষ্টা করছে। আর ডান দিকে আমরা দেখছি এই গডফাদার ছবির কয়েকটি দৃশ্য, ঘোড়ার মাথা এবং
মাইকেল আর তার বউকে হাঁটাহাঁটি করছে ইত্যাদি। আচ্ছা, আরো বিস্তারিত যদি জানতে চান ওসমানী সাম্রাজ্যের ইতিহাসের ব্যাপারে, আমি আগেই বলেছিলাম যে ওসমানী সাম্রাজ্যের ইতিহাস বিশাল একটি বিষয়বস্তু, 500 বছরের কাহিনী। আমি ব্রিটিশ লেখকদের লেখা এই 3টি বই আপনাদেরকে রেকমেন্ড করতে পারি। আসলে তুর্ক ইতিহাসবিদরা, তুর্ক হিস্টোরিয়ানরাও কম লেখেন না, অনেক লেখেন, ইংরেজিতেও লেখেন ওসমানী ইতিহাসের ব্যাপারে, কিন্তু সাধারণত তুর্ক হিস্টোরিয়ানদের ইতিহাসের বইগুলো একটু বেশি স্পেশালাইজড। হ্যাঁ, এরকম জেনারেল ইতিহাস যদি চান আপনারা, তাহলে এই 3টি ব্রিটিশ হিস্টোরিয়ানদেরকে আমি পড়তে পরামর্শ দিতে পারি আপনাদেরকে। একটি হচ্ছে ক্যারোলাইন ফিঙ্কেল এবং উনার বই ওসমানস ড্রিম, কারণ সেই স্বপ্ন থেকেই কিন্তু সবকিছু শুরু হয়েছিল এবং উনি নাকি স্বপ্ন দেখেছিলেন যে মানে একটি বিশাল কিছু উনি স্থাপন করতে যাচ্ছেন। হ্যাঁ, যদিও সেটার ফল উনি দেখতে পারেননি নিজের জীবনে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম দেখেছিল। তারপরে ফিলিপ ম্যানসেলের বই কনস্টান্টিনোপল, সেটা তো ইস্তানবুলের ইতিহাস নিয়ে। আর এই রজার ক্রাউলির বই 1453, সেটা হচ্ছে কনস্টান্টিনোপলকে কিভাবে সুলতান দ্বিতীয় মেহমেদ দখল করে ইস্তানবুল বানিয়েছিল, এটার ব্যাপারে খুব বিস্তারিত একটি ইতিহাস। তো এই লেকচারটি শেষ করার আগে আমি নিজের ব্যাপারে দুটো কথা বলে নিই, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমি এই প্রসঙ্গে কেনই বা আপনাদেরকে কথা বললাম, বা এই প্রসঙ্গে আমি কেন কথা বললাম আপনাকে। তো আমার নাম হচ্ছে রাশেদ চৌধুরী। আপনারা সবাই জানেন যে আমি আশরাফের চাচাতো ভাই, এবং আমি ওসমানী ইতিহাসের উপরেই পিএইচডি করেছি কানাডার মন্ট্রিয়াল শহরের ম্যাকগিল ইউনিভার্সিটিতে। এরপরে আমি ম্যাকগিলে কিছুদিন পড়িয়েছিলাম আর একজন গবেষক হিসেবেও চাকরি করেছিলাম। এরপরে আমি কানাডার উইনিপেগ শহরের ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছিলাম, আর তুরস্কের এই মানিসা শহরে যেই বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছিলাম এটার কথা তো আপনাদেরকে বলেছি। এখন আমি কানাডার টরন্টোতে আছি আর গবেষণা চালিয়ে যাচ্ছি শুধুমাত্র ওসমানী সাম্রাজ্যের উপর না, রুশ সাম্রাজ্য নিয়েও আমি খুব ইন্টারেস্টেড এবং সেটা নিয়েও আমি গবেষণা করছি। আর আমার যে বিষয়বস্তু সেটি হচ্ছে আধুনিক ইতিহাস, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর শেষ পর্যায় এবং বিংশ শতাব্দীর শুরুর দিকের অংশ। ঠিক আছে, আমার কথা তো আপনারা অনেক শুনলেন, আশা করি যে খুব একটা বেশি বিরক্ত করিনি আপনাদেরকে। এখন এখানে শেষ করব এবং রেকর্ডিং অবশ্যই বন্ধ করব না, আপনাদেরকে এখন কিছু সময় দিব। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আমি যেই সব স্লাইড দেখিয়েছি এগুলোর ব্যাপারে, অথবা ওসমানী সাম্রাজ্যের ইতিহাস নিয়ে অন্য যে কোনো কিছু, ধরেন আমি যদি কোনো বিষয়ের ব্যাপারে কথা বলার সুযোগ পাইনি, ওই রকম বিষয়ের ব্যাপারে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলেও অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আপনাদের প্রশ্ন থাকলে এখন জিজ্ঞেস করতে পারেন। কুইকলি 1 মিনিটের মধ্যে আমরা সবাই একটু পরিচয় দিয়ে দিই আমাদের সবারই, তারপর আমরা উই হ্যাভ আ ফিউ কোশ্চেনস। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, বাট খালি ফার্স্টে বলতে চাই যে উই আর রিয়েলি গ্রেটফুল এই সেশনটার জন্য। আই জাস্ট মনে হচ্ছে শেষ না হোক, চলতেই থাকুক এরকম মনে হচ্ছিল। হ্যাঁ, সো আর আর রাশনটাও আমরাও শিখতে চাই। সো যখন আপনারা রাশনটা শেষ করবেন আমাদেরকে প্লিজ, রাশনটা আমার মাস্ট। সো শিখতেই চাই। হ্যাঁ, তাহলে আমরা একটু চলে যাই ভাই কুইকলি। ও নাজিবুর ঘুরাই তুই বল পরিচয় দে। ভাই আমি নাজিবুর, আমরা সবাই এখানে পার্টনার্স এন্ড কলিগস একসাথে আছি। সো আমি ওয়াইজার গেটস এর, আমাদের কোম্পানির নাম ওয়াইজার গেটস, আই এম ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার্স ইন ওয়াইজার গেটস। ভাই আমি রিফায়েত, আই এম অলসো কো-ফাউন্ডার অফ ওয়াইজার গেটস। আমরা হালাল ওয়েলথ ম্যানেজমেন্ট এন্ড অ্যাসেট ব্যাকড ইকোনমি নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। আমরা একসময় রিবা সেল করতাম, ব্যাংকে ছিলাম, আলহামদুলিল্লাহ এখন আমরা উই আর ডুইং দ্য অপোজিট। সো ওই জন্যই আসলে আমরা এটা অনেক শিখতে চাই যে মুসলিম ইকোনমি, হাউ ওয়াজ ইট, কয়েন্স কেমনে আসলো, ট্রানজাকশনস কেমনে হয়, ব্যবসা কেমনে হয়েছিল। সো দ্য বেস্ট অফ বেস্ট যারা করছে, অটোমান ইজ ওয়ান অফ দি স্ট্যান্ডার্ড সেটার। সো আমরা তাদের সম্বন্ধে না শিখে আসলে উইলটা বানাইতে চাচ্ছি কেমনে বানাবো। সো সেই জন্য আমরা আসলে আপনার কাছ থেকে এই শিক্ষাটা চাই, এবং আমাদের জন্য এটা একটা সাদাকা, ইউ হ্যাভ ডান সাদাকা ফর আস। হ্যাঁ, সো আমাদের বিজনেসের জন্য। আমার নাম রিফায়েত, তারপর তো আশরাফ তো চিনেন না? ঠিকই তো চিনি। তারপরে বলো সাকিব। হাই ভাইয়া, আমি সাকিব, আমিও এখানে ওয়াইজার গেটসে কাজ করতেছি। ইসলামিক ফাইন্যান্সিয়াল মার্কেট প্লাস হচ্ছে যে আমরা কিভাবে একটা
রিবা ফ্রি অ্যাসেট ব্যাকড ইকোনমি ক্রিয়েট করতে পারি এবং আমরা হচ্ছে ব্যাংকিং সিস্টেমকে কিভাবে অল্টারনেট করতে পারি উইথ অ্যান অ্যাসেট ব্যাকড ইকোনমি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আসিফ, আমি ওয়ালাইকুম ওয়াইজ এগেইনস্টে নাজিবুর রিফায়েত আশরাফুদের সাথে আছি অ্যাজ আ কনসালটেন্ট, অ্যান্ড অলসো আই হ্যাভ মাই ওন কোম্পানি উইচ ইজ ফিউশন কনসালটেন্টস লিমিটেড। আমরা ইউজুয়ালি হচ্ছে প্রজেক্ট কনসালটেন্সির কাজ করে থাকি, স্পেসিফিক্যালি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, কনস্ট্রাকশন, এই ধরনের প্রজেক্ট আর কি। And ওর আরেকটা আচ্ছা পরিচয় হচ্ছে he is Asif is deeply into By the way, I am history. a very big আচ্ছা তাই না student of political history. আচ্ছা আমি খুব ভালো almost every day I spend at least 30 minutes to 1 hour studying different, হ্যাঁ watching different blogs and studying different documentaries and everything on history and politics. So আচ্ছা after a মাশাআল্লাহ session, I think I would say is particularly special for me. ধন্যবাদ আপনাদের সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। খুব খুশি হলাম পরিচয় করে আপনাদের সাথে। হ্যাঁ, আর আমাকে যে এই দাওয়াত দিলেন, নিমন্ত্রণটি যে করলেন, এটার জন্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। মানে প্রথমত আশরাফকে বা অমিকে, আর তার সাথে আপনাদের সবাইকে। তো ঠিক আছে, তাহলে আমরা মানে প্রশ্নে যাই। আসলে রিফায়েত ভাই না আপনার নাম? মানে আমার আপনি নাম যে যেই রিফায়েত। হ্যাঁ 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 যে এই যে বলেছিলেন আপনি এই ওসমানী অর্থনীতির ব্যাপারে, হ্যাঁ এটার ব্যাপারে দুটি কথা বলি, তারপরে অন্যান্য প্রশ্ন যদি থাকে ওগুলোর ব্যাপারে আলোচনা করি। তো ওসমানী অর্থনীতি আসলে ছিল কিছুটা অন্য প্রকারের বলতে চাই। সেটা দিয়ে আমি কি বোঝাতে চাই, সেটা হচ্ছে যে এখানেও মনে রাখতে হবে যে সেই যুগ কিন্তু আমাদের যুগের মতো ছিল না। আসলে আমরা আমাদের দৃশ্যভঙ্গিটি পাশ্চাত্য দ্বারা অবশ্যই প্রভাবিত, এবং ধরুন আমাদের আধুনিক রাষ্ট্রগুলো যেগুলো আছে, ধরুন বাংলাদেশকে যদি আমরা দেখি রাষ্ট্র হিসেবে, সেটা হচ্ছে আসলে সাবেক মানে ৭১-এর আগে যে পাকিস্তান ছিল সেটির হচ্ছে গিয়ে একটি সাকসেসর স্টেট। আর সেই কালের পাকিস্তান কিসের সাকসেসর স্টেট? আসলে ব্রিটিশ ইন্ডিয়ার সাকসেসর স্টেট। তো তো যেই নমুনা বানিয়ে রেখেছিল ব্রিটিশরা, ওটা ফলো করে যাচ্ছে আসলে দক্ষিণ এশিয়ার সব দেশ বলতে গেলে, যেটাই স্বাভাবিক আসলে, কারণ ওসমানী সাম্রাজ্যেরও কিছু কিছু প্রভাব আমরা এখনো কিন্তু ইসরায়েলে পর্যন্ত পাবো। হ্যাঁ, কারণ সেই ভূখণ্ড ওসমানী সাম্রাজ্যেই ছিল ব্রিটিশরা আসার আগে, এবং সেখানে এই জায়নিস্ট ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠানের আগে। হ্যাঁ, তো কিছু কন্টিনিউটি ইতিহাসে থাকা স্বাভাবিক, অনেকক্ষণ মানে ধরে সেটা 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 চললেও। তো সেজন্য আমি কি বলতে চাচ্ছিলাম যে আমাদের কাছে স্বাভাবিক লাগে যে আসলে একটি রাষ্ট্রের পুরো জনগোষ্ঠী অর্থাৎ সব নাগরিকরা একই প্রকারের কাজ করবে। ধরুন আমরা যদি বাজারে একটি মুসলমান বিক্রেতাকে দেখি, তো আমরা হিন্দু বিক্রেতাকে কেনই বা দেখবো না? হ্যাঁ, কিন্তু ওসমানী সাম্রাজ্যের জীবনটি ঠিক ওরকম ছিল না। ওখানেও যে বলেছিলাম যে মিল্লতের সিস্টেম ছিল, তো মুসলিমরা আর বিভিন্ন প্রকারের খ্রিস্টানরা প্লাস ইহুদিরা সবাই আলাদা আলাদা গ্রুপে বিভক্ত ছিল। তারা সাধারণত একই শহরে থাকলেও শহরের আলাদা এলাকায় থাকতো, এবং তারা বিভিন্ন জিনিসে স্পেশালাইজ করত। তো এখন কথা হচ্ছে যে মুসলিমরা কিন্তু ব্যবসা বাণিজ্যে স্পেশালাইজ করতো না। ওসমানী সাম্রাজ্যে ব্যবসা বাণিজ্য ছিল প্রায় পুরো মানে বড় আকৃতির বড় সাইজের ব্যবসা বাণিজ্য ছিল কিন্তু প্রায় পুরোপুরি গ্রিকদের হাতে। গ্রিক বলতে আমরা বোঝাই অর্থোডক্স খ্রিস্টান, কারণ কিছু গ্রিক ছিল যারা মানে আজকে আমরা হয়তো তাদেরকে গ্রিকই বলতাম, তারা মানে গ্রিক ভাষী ছিল, কিন্তু মুসলিম হওয়ার কারণে তাদেরকে গ্রিক মনে করা হতো না সেই সময়। সেই সময় কে গ্রিক না, ওটা হচ্ছে গিয়ে ধর্ম দিয়ে নির্ধারণ করা হতো। তো যার ধর্ম ছিল অর্থোডক্স খ্রিস্টান, তাকে এক পর্যায় পর্যন্ত ওই এলাকায় গ্রিকই বলা হতো। পরে বুলগেরিয়ানরা মানে ইনসিস্ট করলো যে না, আমাদের আলাদা একটি গির্জা হবে ইত্যাদি ইত্যাদি, মানে অর্থোডক্স সত্ত্বেও। তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু মূল কথা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য, বড় সাইজের ব্যবসা বাণিজ্য ছিল গ্রিকদের হাতে। জাহাজ নির্মাণ ছিল গ্রিকদের হাতে। এই জন্যই কিন্তু দেখবেন যে জন এফ কেনেডি হত্যাকাণ্ডের পরে উনার বিধবা যে ছিলেন জ্যাকি কেনেডি, বিয়ে করেছিলেন পরে, বা উনার বিয়ে হয়েছিল একজন গ্রিক জাহাজের মালিকের সাথে। হ্যাঁ, এখন গ্রিকরা যে জাহাজের মালিক হয়, এটা কিন্তু সেই একমাত্র ওনাসিস সাহেব ছিলেন না, মানে বড় প্রকারের গ্রিক জাহাজের মালিক। গ্রিকদের জাহাজের মালিক হওয়ার এই ট্র্যাডিশনটি ওসমানী যুগেও ছিল, এবং ওসমানী সাম্রাজ্যেও মানে মূল লং ডিস্টেন্স বণিকরা গ্রিকই ছিল, জাহাজের মালিকরাও তারাই ছিল। আর্মানীয়রা বা আর্মেনিয়ানরা
তারাও, তাদের মধ্যেও অনেকে বণিক ছিল, কিন্তু গ্রিকদের মতো হয়তো তারা এত প্রভাবশীল ছিল না। তারপরে হচ্ছে ক্ষুদ্র ব্যবসার দিকে যদি তাকাই, ধরেন বাজারে একটি জিনিস আমদানি করা, একটি জিনিস বিক্রি করা জনগণের কাছে, সেটি ছিল অনেকটা ইহুদিদের হাতে। আমরা যদি ইজমিরে যাই, আজকে আমি তো থাকতাম বলেছিলাম মানিসা শহরে। মানিসা আজকে এতটা বিখ্যাত না, একসময় ওসমানী সম্রাটদের বেশ কয়েকজন মানিসাতে থেকে পরে সম্রাট হয়েছিলেন, তাদেরকে মানিসার গভর্নর বানানো হয়েছিল তাদের বাবাদের দ্বারা একটি প্র্যাকটিসের মাধ্যম হিসেবে। তো মানিসার পাশেই, মানিসার থেকে একটু পশ্চিম দিকে গেলে সমুদ্রের উপকূলে আমরা পাবো ইজমির শহর। ইজমির হচ্ছে আজকের বর্তমান তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর। সেখানে আমরা যদি সেখানকার ট্র্যাডিশনাল বাজারে যাই, যে দামাস্কের ট্র্যাডিশনাল বাজার যেটার নাম হচ্ছে সুক আল হামিদিয়া, ওটার দৃশ্য দেখালাম আপনাদেরকে। ওই জাতীয় একটি বাজার আছে ইয়েতে, কেমেরালতে সেটার নাম, ইজমিরে আছে। এখন সেখানে কিন্তু আমরা পাবো 5টি সিনাগগ। হ্যাঁ, এটার একটা কারণ আছে, 5টি সিনাগগ, কারণ বণিকরা, সেখানকার বিক্রেতারা মূলত কিন্তু একসময় ইহুদি ছিল। তো এখন আমরা যদি বলি এই ইসলামিক ইকোনমি, হ্যাঁ, তো ইকোনমিটা তো যেহেতু ছিল অনেকটা খ্রিস্টান আর ইহুদিদের হাতে, বড় আকৃতির ব্যবসা বাণিজ্য খ্রিস্টানদের হাতে, ছোট আকৃতির ব্যবসা বাণিজ্য ইহুদিদের হাতে। সুতরাং এই ওসমানী সাম্রাজ্যের ইকোনমিকে আমরা পুরোপুরি কিন্তু ইসলামী ইকোনমি ডাকতে পারি না, কিন্তু এটি অবশ্যই ইসলাম দ্বারা প্রভাবিত একটি ইকোনমি ছিল। বা যেটাকে মার্শাল হডসন নামে একজন হিস্টোরিয়ান ছিলেন, আমেরিকান আমার জানা মতে, উনি কিন্তু এই যদিও নিজে মুসলিম ছিলেন না, কিন্তু ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় বিশেষজ্ঞদের মধ্যে একজন ছিলেন। উনার খুব বিখ্যাত একটি বই আছে কয়েকটি ভলিউমে, যেটার নাম হচ্ছে দ্য ভেঞ্চার অফ ইসলাম। হ্যাঁ, উনার বই। এটি পড়তে, মানে এটি একটি উচ্চ লেভেলের বই, কিন্তু এটি পড়তে আমি, আপনাদের সময় যদি থাকে হাতে, আমি সবাইকে পরামর্শ দিচ্ছি যদি পারেন। তো যাই হোক, হডসন একটি কথা আবিষ্কার করেছেন, মানে একটি কথা কয়েন করেছেন, সেটা হচ্ছে একটি শব্দ আর কি, সেটা হচ্ছে ইসলামিকেট। তো ইসলামিক আর ইসলামিকেটের মধ্যে পার্থক্য কি? ইসলামিক মানে হচ্ছে ইসলামী, এটা তো বোঝানোর প্রয়োজন নাই, ইসলামের সাথে জড়িত, সেটা ইসলামিক ইংরেজিতে। হ্যাঁ, কিন্তু ইসলামিকেট আবার কি, শেষের এইটা আবার কি? হ্যাঁ, সেটা হচ্ছে যে ইসলাম দ্বারা প্রভাবিত, কিন্তু যে নিজে প্রভাবিত তার কিন্তু মুসলিম হওয়া আবশ্যক না। হ্যাঁ, এটা হচ্ছে ইসলামিকেট। যেরকম মোগল আমলের ভারতীয় কালচার কিন্তু, ভারতীয় সংস্কৃতি কিন্তু ইসলামিকেট একটি সংস্কৃতি। হ্যাঁ, যেটাকে আজকালকার ভারতীয়রা ডাকে গঙ্গা যমুনা তেহজিব, অর্থাৎ মানে গঙ্গার যমুনাকে তো ব্যবহার করে এখানে ইয়ে হিসেবে, মেটাফোর হিসেবে, অর্থাৎ মানে যে হিন্দু আর মুসলিম সংস্কৃতির একটি একটি মিলন, একটি সঙ্গম। হ্যাঁ, তো এখানে যে আমরা যদি এমনকি বর্তমান ভারতীয় বা উপমহাদেশ বা ভারত উপমহাদেশের দক্ষিণ এশিয়ার সংস্কৃতির দিকে তাকাই, খাবারের দিকে তাকাই, গান বাজনার দিকে তাকাই, সর্বপ্রকারের মানে শিল্পকলার দিকে তাকাই, সবকিছুতে আমরা দেখব, এমনকি হিন্দুরাও যদি ওটা চর্চা করে থাকে, ওটার মধ্যে ইসলামের একটা প্রভাব আমরা দেখতে পারবো। এমনকি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মধ্যেও আমরা একটি ইসলামিক প্রভাব দেখতে পারবো। তো এটা হচ্ছে ইসলামিক নেসের একটি উদাহরণ। হ্যাঁ, তো এইভাবেই মানে আমাদের মূল প্রসঙ্গে যদি ফিরে যাই, তাহলে কথাটা হচ্ছে যে এইভাবেই আমরা ওসমানী ইকোনমিকে ইসলামিক ইকোনমি ঠিক পুরোপুরি বলতে পারবো না, সেটা ফেয়ার হবে না, কিন্তু আমরা এটাকে একটি ইসলামিকেট ইকোনমি বলতে পারবো। কারণ কি? কারণ হচ্ছে যে মানে যদিও খ্রিস্টান আর ইহুদি ধর্মকে অবশ্যই টলারেট করা হতো ওসমানী সাম্রাজ্যে, তবুও এই সাম্রাজ্যের মূল ধর্ম তো ইসলাম ধর্মই ছিল। প্লাস কোর্ট কাচারি সিস্টেমে যখনই যে বলেছিলাম, ডিসপিউট যখন হতো মুসলিম আর নন মুসলিমদের মধ্যে, তখন এটার অ্যাডজুডিকেশনটি হতো ইসলামিক কোর্টে। প্লাস নন মুসলিমদের মধ্যে যখন কোনো ডিসপিউট হতো, ওরা কিন্তু ইচ্ছা করলে মুসলিম কোর্টে যেতে পারতো, যেটা ওরা মাঝে মধ্যে করতো। কখনো হতো যে নারী পুরুষের, স্বামী স্ত্রীর মধ্যে একটি বিতর্ক সৃষ্টি হলো, ওরা দুজনই খ্রিস্টান, কিন্তু স্ত্রীটি, বউটি ভাবছে যে মুসলিম কোর্টে গিয়ে দেখা যায় যে কতটুকু অধিকার সে পেতে পারে, সে কখনো এরকম মুসলিম কোর্টে যেত। হ্যাঁ, তো শেষ কথা বলি ইকোনমির ব্যাপারে, সেটা হচ্ছে যে দুর্ভাগ্যবশত ওসমানীরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে সক্ষম হয়নি। মানে তারা কিছুটা শুরু করেছিল সেটি, কিন্তু সেটা হচ্ছে গিয়ে আগেরকার প্রভাবশীল বা শক্তিশালী যত সাম্রাজ্য ছিল পাশ্চাত্যের বাইরে,
চীন বলেন, ভারতবর্ষ বলেন, ইরান বলেন, আর তুরস্কই বলেন, সবগুলো সমস্যা মূলত ছিল ওটাই কিন্তু, যে তারা সময় মতো ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে পারেনি নিজেদেরকে। অষ্টাদশ শতাব্দীতে, পরে ঊনবিংশ শতাব্দীতে, যখন ব্রিটিশরা প্রথমে, তারপরে বেলজিয়ানরা, তারপরে ফ্রেঞ্চরা, তারপরে জার্মানরা, পরে রাশিয়ানরা নিজেদেরকে ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে পেরেছিল, ফলে পৃথিবীর উপর প্রভাব ফেলাতে পেরেছিল। সেখানে ওসমানীরা এটা পারেনি। আমি বলেছিলাম যে এটি শেষ কথা, কিন্তু আরেকটি কথা আছে, সেটা হচ্ছে গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন কিন্তু আজকে শুরু হয়নি, গতকালকেও শুরু হয়নি, আগেই শুরু হয়েছিল। গ্লোবালাইজেশনের শুরুতে কারা ছিল, বিভিন্ন হিস্টোরিয়ানরা সেটার ব্যাপারে তাদের মত বিভিন্ন। কেউ বলে যে মঙ্গলরাই শুরু করেছিল গ্লোবালাইজেশন, কিন্তু আমরা যদি মঙ্গলদের একটু পরে দেখি, তাহলে আমরা দেখব যে পৃথিবীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ সাম্রাজ্য হচ্ছে গিয়ে স্প্যানিশ সাম্রাজ্য। এখন স্পেনের গুরুত্ব কি আমাদের এই বিষয়বস্তুর ব্যাপারে, সেটি হচ্ছে যে স্প্যানিয়ার্ডরা বর্তমান পেরু, বলিভিয়া এইসব অঞ্চলে রূপার মাইনিং করত। রূপার মাইনিং করে সেই রূপা জাহাজে ভরে নিয়ে আসতো তারা স্পেনে। এরপরে এই রূপাকে কয়েনে রূপান্তর করা হতো, মুদ্রায় রূপান্তর করা হতো। এই মুদ্রা পরে চলতো সারা বিশ্বে, ওসমানী সাম্রাজ্য সহ, এবং ইনফ্লেশন সৃষ্টি করত। কেন ইনফ্লেশন সৃষ্টি করত? কারণ নতুন রূপা সারাক্ষণ বের করা হতো মাটির থেকে, ফলে নতুন কয়েন বানানো হতো বড় অ্যামাউন্টে। আর আপনারা তো আমার থেকে ভালো জানেন যে মানি সাপ্লাইটা ইনক্রিজ করলে কি হয়, ইনফ্লেশন হয়, তাই তো? তো অটোমান এম্পায়ার এটার থেকে অনেক কষ্ট পেয়েছিল আসলে একসময়, এই যে স্পেন দ্বারা সৃষ্টি করা ইনফ্লেশনের কারণে। তো ঠিক আছে, অন্যান্য প্রশ্ন যদি থাকে আমরা সেগুলোতে যাই। ইন্টারেস্টিং। ভাইয়া এটা কোন টাইম লাইনে হয়েছিল? এই যে এই ইনফ্লেশনের সমস্যাটি, এটা এই ধরেন সপ্তদশ শতাব্দীর দিকে খুব বড় সমস্যা সৃষ্টি করেছিল। ফ্রেঞ্চ রেভলিউশনের আগে না পরে? ফ্রেঞ্চ রেভলিউশনের আগে। ফ্রেঞ্চ রেভলিউশন তো 1789 সালে হয়েছিল। আচ্ছা ভাইয়া, ওই ইসলামিক যে ইকোনমি, এটার বেস্ট এক্সাম্পল কোন হিস্ট্রিতে গেলে পাওয়া যাবে, মানে কোন সময়কার? এটা আসলে বলা কঠিন। ব্যাপারটা হচ্ছে যে ইসলামিক ইকোনমি একটি প্যারাডাইম। এখন প্যারাডাইম মানে একটা জিনিসের একটি পিওর, বিশুদ্ধ একটি ভার্জন। হ্যাঁ, তো এখন এই প্যারাডিগম্যাটিক জিনিস তো আসলে আসল দুনিয়াতে আমরা প্রায় পাই না এখন। মানে আমরা যদি ক্যাপিটালিজমের দিকে তাকাই, আমরা কিন্তু বলতে পারবো না যে মানে মূল ক্যাপিটালিস্ট ইকোনমি, যেটা মার্কিন ইকোনমি, সেটাও যে পুরাপুরি ক্যাপিটালিস্ট। হ্যাঁ, সেটা না, কারণ সেখানেও কিন্তু রাষ্ট্র কিছুটা ইন্টারভিন করে। আর সোভিয়েত ইউনিয়ন যে পুরাপুরি কমিউনিস্ট ইকোনমি ছিল সেটাও না, কারণ সেখানেও কিছু ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য করতে পারতো সাধারণ মানুষ, যেটা ফুল কমিউনিস্ট ইকোনমিতে অসম্ভব। হ্যাঁ, তো সেভাবে আমরা কি দেখতে পাই যে ওইরকম মানে বিশুদ্ধ ইসলামিক ইকোনমি মানে বলা যায় না যে কখনো ছিল তার পিওর ভার্জনে, যেখানে মানে সুদ বলতে কিছু নেই, যেখানে মানে সবকিছু মানে কোরআন সুন্নাহ অনুযায়ী করা হচ্ছে। আসলে ইসলামের ইতিহাসে এরকম বিশুদ্ধ ভার্জন যদি খুঁজতে চান, তাহলে আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টাই দেখতে হবে, বা খোলাফায়ে রাশিদিনদের সময় দেখতে হবে। কিন্তু সেখানেও তো সমস্যা তো ছিল, মানে গৃহযুদ্ধ হয়েছিল খোলাফায়ে রাশিদিনদের সময়। তো হ্যাঁ, মানে সবচেয়ে ভালো উদাহরণ আসলে, হ্যাঁ মানে আমি বলতে পারি কি, যে এত অতীতের এত গভীরে না গিয়ে যদি আমরা আরেকটু আমাদের সময়ের কাছে আসি, তাহলে কিন্তু হ্যাঁ মানে এই তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামী সাম্রাজ্যের দিকে যদি তাকাই, সেটা হচ্ছে এই ওসমানী সাম্রাজ্য, তারপরে হচ্ছে ইরানের সাফাভিদ সাম্রাজ্য, আর ভারতবর্ষের মুঘল সাম্রাজ্য। এগুলোই সবচেয়ে ভালো উদাহরণ, কিন্তু এগুলো মানে পুরোপুরি ইসলামী বলা যায় না। মানে সাফাভিদ সাম্রাজ্য কিন্তু ব্যবসা বাণিজ্য অনেকটা আরমানিদের হাতে ছিল। তবুও সবকিছু একটি শরীয়তের সিস্টেমের অধীনেই করা হতো। আচ্ছা ভাইয়া, দুইটা প্রশ্ন। এক হচ্ছে গিয়া যে একটা বলছিলেন যে শাইখুল ইসলাম যারা কাজী বা জাজের উপরে ছিলেন, দে উড ইমপিচ করতো সুলতানদেরকেও। হ্যাঁ, করতে পারতো। ইমপিচ করে আসলে ওখানে তাহলে কাদেরকে বসাতে পারতো, বা মানে ওটা কারা বসাতো? বা একই, হ্যাঁ, তো আমি এটার উত্তর দিয়ে দিই। একই খানদানের, ওসমানী খানদানেরই আরেকটি সদস্যকে বসানো হতো, সাধারণত ওই সুলতানেরই ভাইকে বসানো হতো।
ভাই জীবিত থাকলে আর কি, আর সাধারণত থাকতো, কারণ সাধারণত মানে এটি স্বীকার করা উচিত যে ওসমানী সুলতানদের একটি সময়ের পরে বিবাহ হতো না, তারা দাসীদের সাথে থাকতো। তারা মনে করতো না যে পৃথিবীর কোনো মানুষ আছে যে উনাদের মানে বিবাহিত বধূর মানে বাবা হিসাবে স্বীকৃতি পেতে পারে, অর্থাৎ ওনার শ্বশুর হতে পারে, এরকম লোক জন্মায়নি। হ্যাঁ, অর্থাৎ বিবাহ হবে না, অর্থাৎ দাসীদের সাথে থাকবে। কিন্তু আর দাসী ছিল অনেক, মা মালাকা তাই মানুকুম আর কি, এই জাতীয় আইডিয়া। তো ফলে আমি কেন বলছি এটা, কারণ সন্তানও হতো অনেক, এদের মধ্যে ছেলেও ছিল অনেক, অর্থাৎ সিংহাসনে বসানোর মানুষও ছিল অনেক। হ্যাঁ, তো এদেরকে সাধারণত খাঁচার সিস্টেম ছিল, যেটাকে তুর্ক ভাষায় বলে কাফেস। যেই রাজকুমার সুলতান না, তাকে বসানো হতো একটি প্রাসাদে, যেটাকে মানে খাঁচা বলা হতো, সোনালী খাঁচাই বলা যায়। তো সেই সোনালী খাঁচার থেকে বের করে তাকে সিংহাসনে বসানো হতো একজন সুলতানকে ইমপিচ করা হলে, যেটা হয়েছিল কয়েকবার। যেরকম 1876 সালে সুলতান পঞ্চম মুরাদকে এভাবে ভাগিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে সে হচ্ছে সে মাতাল, আরেকটা হচ্ছে যে সে পাগল, এটা বলে তাকে ফেলানো হয়েছিল। এরপরে আবার সোনালী খাঁচায় রাখা হয়েছিল, আর তার ভাই দ্বিতীয় আব্দুল হামিদকে সিংহাসনে বসানো হয়েছিল। কিন্তু কখনো কিন্তু ক্ষমতা এই খানদানের, এই ফ্যামিলির বাইরে যায়নি। এই যত শতাব্দী ধরে ওসমানী সাম্রাজ্য ছিল, এই একই ফ্যামিলির সদস্যরাই সুলতান হয়েছিল। আর সেকেন্ড হচ্ছে গিয়ে ওই পুরা টাইম লাইনে, এই ওটোমান এম্পায়ার যে ওসমানী সাম্রাজ্যের টাইম লাইনে কি ব্যাংকিং সিস্টেমটা কি রকম ছিল, বাবা কি ছিল আদৌ, মানে কিভাবে ছিল? ব্যাংকিং সিস্টেম, হ্যাঁ, একটু ইন্টারেস্টিং ছিল, ওয়াকফের সাথে জড়িত ছিল, যেখানে মানে মুসলিমরা যতটুকু ব্যাংকিং করতো, কারণ মানে নন মুসলিম বণিকরা তো নিজেদের লেনদেন করতো, নিজেদের ধারটার অ্যারেঞ্জ করতো, ওটা আলাদা ব্যাপার আর কি। আর মুসলিমদের মধ্যে ওয়াকফ, মানে যেটাকে আরবিতে বলি ওয়াকফ, ইংলিশে ফাউন্ডেশন, পায়াস ফাউন্ডেশন বলা হয় কখনো, কারণ এটার ধর্মীয় অ্যাসপেক্ট আছে অবশ্যই। তো সাধারণত ওয়াকফের তো থাকতো মানে সম্পত্তি ছিল, এই সম্পত্তিকে কোনো একটা কাজে ব্যবহার করা হতো। এমনকি কবুতর খাওয়ানোর ওয়াকফও ছিল, একজন চাচ্ছিল যে সে মারা যাওয়ার পরেও কবুতরকে খাওয়ানো হোক, তো সেটার জন্য একটি সম্পত্তি ওয়াকফ হিসেবে লিখে রেখেছিল। বা এতিমদের খাওয়ানো, যেটা কবুতর থেকে আরো ফ্রিকুয়েন্ট ছিল, বা বিভিন্ন মানে মসজিদের কাজ চালিয়ে যাওয়া ইত্যাদি। তো এখন যেই সম্পত্তি দিয়ে এই কাজগুলো চালিয়ে যাওয়া হতো, এই সম্পত্তিকে কখনোই ওয়াকফের মানে দেখাশোনাকারীরা কখনো এই সম্পত্তিকে ব্যবহার করে টাকা ধার দিত মানুষকে, কখনো কিন্তু সুদের বিনিময়ে। হ্যাঁ, তো ব্যাংকিং সিস্টেম আসলে ছিল এটা, যে মানে হয় কোনো বণিকের কাছে যাবেন আপনি, অথবা এরকম ওয়াকফের পরিচালকের কাছে যাবেন, তারপর বলবেন আমার ওই পরিমাণ দরকার, পরে সুদের বিনিময়েই কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে। ইন প্র্যাকটিস মানে যে অবশ্যই এটা ইসলাম বিরোধী, কিন্তু আমি যতদূর জানি মূলত ওইভাবেই কাজটা চালিয়ে যাওয়া হতো। ওকে, আসিফ, তোর কোশ্চেনস। ওকে ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ইজ রিলেটিভলি ভেরি মডার্ন। আপনি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কথা বললেন, তো আমি আসলে জানতে চাচ্ছি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আমাদের এই ওসমানী এই সুলতান সাম্রাজ্যের আসলে ভূমিকাটা শুরু হয় কিভাবে, and কেন শুরু হয়, এবং এটার আসলে ইম্প্যাক্টটা কত দূর ওদের ডাউনফলের ক্ষেত্রে? কারণ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরপরই কিন্তু আমরা দেখতে পাই হচ্ছে কামাল আতাতুর্কের আবির্ভাব। সো এই জিনিসটা আমাদেরকে একটু জাস্ট ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, আমি চেষ্টা করবো সংক্ষেপে বলতে কেন তারা প্রথম বিশ্বযুদ্ধে ঢুকে পড়লো। আমাদের বুঝতে হবে একটি জিনিস, সেটা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু ছিল আগের দুই যুদ্ধের কন্টিনিউয়েশন ওসমানীদের জন্য। হ্যাঁ, প্রথম বলকান যুদ্ধ এবং দ্বিতীয় বলকান যুদ্ধ, যেগুলো 1910 দশকে হয়েছিল, দোনোটাই মানে 1914 সালের আগে ইতিমধ্যে দুটো যুদ্ধ হয়ে ফেলেছিল, যেগুলোতে ওসমানী সাম্রাজ্য আসলে বলকানে তাদের যেই টেরিটরি বাকি ছিল, আসলে কম ছিল না, বেশি ছিল, সেগুলো তারা প্রায় সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছিল। এখন তো ইস্তানবুলের বাইরে অল্প একটু টেরিটরি আছে, যেগুলো আমি আপনাদেরকে এই আধুনিক তুরস্কের মানচিত্রে দেখিয়েছিলাম। হ্যাঁ, তো বাকি এই জমি তারা হারিয়ে ফেলেছিল। সুতরাং তাদের ইচ্ছা ছিল যে এগুলো যদি ফেরত পাওয়া যায় কোনো মতে, তাহলে তো ভালো হয়। আর এখন মনে রাখতে হবে যে এখন যদি আমরা দেখি 100 বছরের বেশি সময় গেল
এগুলো হারানোর পরে, কিন্তু তখন কিন্তু ৩-৪ বছরের ব্যাপার ছিল বা ২-৩ বছরের ব্যাপার ছিল। হ্যাঁ, তো ওদের মনে এরকম একটি চিন্তা ছিল যে আরেকটি যুদ্ধতে যদি আমরা জোরে ফেলি, যদি অংশগ্রহণ করি আরেকটি যুদ্ধতে, তাহলে কিন্তু এগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা আছে ঠিকই। এখন প্রশ্ন হচ্ছে যে যুদ্ধটা তো বিশাল হলো, আর যুদ্ধ শুরু হয়েছিল কিন্তু ওসমানীদের অংশগ্রহণ করা ছাড়াই। হ্যাঁ, তো এখন অংশগ্রহণ করা শুরু করলে কার পক্ষে যুদ্ধ করবে ওসমানী সাম্রাজ্য, এটা নিয়ে কিন্তু বড় একটি বিতর্ক চলছিল তখনকার শাসকদের মধ্যে। আর তখন কিন্তু ১৯০৯ সালে ইতিমধ্যে একটি বিপ্লব হয়ে গিয়েছিল, ইয়াং টার্ক যাদেরকে বলি আমরা, তারা ক্ষমতায় এসেছিল। তারা একটু র্যাডিক্যাল আর্মি অফিসার ছিল, আরো বেশি রিফর্মিস্ট সুলতানদের থেকে, সুলতান মাহমুদের, দ্বিতীয় মাহমুদের তুলনায় যেরকম বলা যায়। তারা জাতীয়তাবাদীও ছিল, তুর্ক জাতীয়তাবাদী ছিল, এবং তারা নিজেদের মধ্যে ভাবছিল আর কি যে আচ্ছা কার পক্ষে যায়। কথা হচ্ছে যে তাদের শিক্ষকরা কে ছিল, মিলিটারি একাডেমিতে শিক্ষকরা ছিল সাধারণত হয় ফ্রেঞ্চ নাইলে জার্মান। তো যারা ফ্রেঞ্চদের সাথে পড়েছিল তারা অনেকে বলেছিল যে চলো ফ্রান্সের হয়ে আমরা, ফ্রান্সের, ব্রিটেনের, রাশিয়ার হয়ে আমরা যুদ্ধ করি জার্মানদের বিরুদ্ধে। আর যাদের শিক্ষকরা ছিল জার্মান, তাদের অনেকে বলেছিল চলো আমরা জার্মানদের, অস্ট্রিয়ানদের পক্ষে হয়ে যুদ্ধ করি ফ্রান্স আর ব্রিটেনের, রাশিয়ার বিরুদ্ধে। একটা সাইড চুজ করতে হবে, যুদ্ধ করলে, না করলে তো ভালো, কিন্তু তারা অনেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে যুদ্ধ করবে। ব্রিটেন বলেছিল যে তাদেরকে কয়েকটি জাহাজ সরবরাহ করবে, তারা কিনে নিয়েছিল ওই জাহাজ, পয়সা দিয়েছিল ব্রিটিশদের। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার কারণে, বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কারণে ব্রিটিশরা বলেছিল যে এখন তো জাহাজ দেওয়া যাবে না, আমাদের নিজেদের লাগবে জাহাজ। হ্যাঁ, পয়সা তো নিয়ে নিয়েছি, জাহাজ দিব পরে, যুদ্ধের পরে। হ্যাঁ, এইটার কারণে কিন্তু ওসমানীরা খুব ক্ষেপে গিয়েছিল। সেখানে জার্মানি এসে বলল যে আমরা কিন্তু বিনামূল্যে তোমাদেরকে 3টা জাহাজ দিব, ক্রু সহ, নাবিক সহ। নাবিকরা হবে জার্মান কিন্তু ফেস পরা, পতাকা হবে ওসমানী, তোমাদের হয়ে যুদ্ধ করব, যদি আমাদের হয়ে তোমরা যুদ্ধ করো। সেখানে ওসমানীরা বললো বিনামূল্যে 3টি জাহাজ, তাহলে তো আর কি আছে দুনিয়ায়, হ্যাঁ আমরা যুদ্ধ করি। তো এটাই হলো তাদের মস্ত ভুল, কারণ ওরা যুদ্ধ তো শুরু করলো কি দিয়ে, ওই 3টি জার্মান জাহাজ যেগুলোকে ওসমানী জাহাজ হিসেবে ঘোষণা করা হলো, ওরা গেল রাশিয়ার উপকূলে এবং রাশিয়ার সাথে যুদ্ধ শুরু করলো ঘোষণা না করে যুদ্ধ, যেটাতে রাশিয়া খুব অবাক হলো। পরে কি হলো, ক্রমাগতভাবে মানে রাশিয়া তো রুশ এই কমিউনিস্ট বিপ্লবের কারণে যুদ্ধ থেকে বের হয়ে গেল, কিন্তু ফ্রান্স আর ব্রিটেন তো যুদ্ধে জিতলো, আর তারা পরে ওসমানী সাম্রাজ্যের বড় একটি অংশ নিজেদের দখলে নিল। তো হ্যাঁ, সেটা ওসমানী সাম্রাজ্যকে পুরোপুরি ধ্বংস করেনি। যুদ্ধ শেষ হয়েছে ১৯১৮ সালে। পরে গ্রিস ইনভেড করলো, সৈন্য পাঠালো ওসমানী সাম্রাজ্যে কিছু টেরিটরি নেওয়ার জন্য নিজের হাতে। ইজমিরের এলাকা, ইজমির শহরের কথা আমি উল্লেখ করেছি, এখন সেই শহরটি নিজেদের হাতে নেওয়ার জন্য গ্রিস সৈন্য পাঠালো ওসমানী সাম্রাজ্যে। সেটাকে থামানোর জন্য ওসমানী সাম্রাজ্য কিছু করতে অক্ষম ছিল, খুব দুর্বল হয়ে পড়েছিল, অনেক টেরিটরি, অনেক মানুষ হারিয়ে ফেলেছিল, কিছু করতে পারলো না। তখন আর সুলতান মেনে নিয়েছিল, আসলে তখনকার সুলতান মেনে নিয়েছিল এই গ্রিক অকুপেশনটি, ওই এলাকার আর কি অকুপেশনটি, যেটাকে মুস্তাফা কেমাল, যার নাম পরবর্তীতে দেওয়া হলো আতাতুর্ক, সেটা মানতে পারেনি এবং উনি যুদ্ধ শুরু করেছিলেন, যেটাকে তুর্করা স্বাধীনতা যুদ্ধ বলে। যুদ্ধ শুরু করেছিলেন গ্রিকদের বিরুদ্ধে, যেই যুদ্ধে উনি জয়ী হয়েছিলেন কয়েক বছর পরে, ১৯১৯ থেকে ২২ পর্যন্ত এই যুদ্ধটি চলল। পরে এই যুদ্ধে জয়ী হওয়ার কারণে প্রায় পুরো দেশটিকে তিনি নিজের কন্ট্রোলে আনলেন। পরে রাজধানীও পেলেন, রাজধানী ইস্তানবুল প্রথম বিশ্বযুদ্ধের শেষের থেকে ব্রিটিশ আর ফ্রেঞ্চ জয়েন্ট অকুপেশনের অধীনে ছিল, সেটাকেও আতাতুর্ক পেলেন। ফলে গোটা দেশটিই পেলেন। শেষে সুলতান তো চলে গেল দেশ ছেড়ে, ফলে ওসমানী সাম্রাজ্যের ওইভাবেই পতন হলো। মানে আতাতুর্ক ঘোষণা করলেন যে সুলতানাত আর নাই, পরে বললেন যে খিলাফত থাকবে, 1 বছর পরে বললেন খিলাফত থাকবে না, ওইভাবেই শেষ হলো এই কাহিনীর। লাস্ট কোয়েশ্চেন ভাইয়া, সেটা হচ্ছে যে এই অটোমান এম্পায়ারের তো ধরেন সায়েন্টিফিক ডিসকভারিতেও আমি শিওর অনেক কন্ট্রিবিউশন আছে, থাকার কথা। আর্কিটেকচারও খুব একটা না, না সত্যি কথা বলতে গেলে খুব একটা না, কারণ আসলে ইসলামিক বিজ্ঞানের যেই গোল্ডেন এজ, যেটা স্বর্ণযুগ যেটাকে আমরা বলি, সেটা ছিল আব্বাসীদের সময়, এর কয়েকশো বছর আগে।
তো আমি যা বলেছিলাম এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে অক্ষম ছিল ওসমানী সাম্রাজ্য, এটার একটা মূল কারণ হচ্ছে যে বিজ্ঞানে পিছিয়ে ছিল, বিজ্ঞানে মানে ভালোভাবে পিছিয়ে ছিল। এমনকি যেরকম মানে যখন প্রিন্টিং প্রেস আবিষ্কৃত হয়েছিল তখন প্রিন্টিং মানে একটার পর একটা ফতোয়া দেওয়া হয়েছিল যে প্রিন্টিং করা যাবে না, মানে আরবি হরফ প্রিন্টিং করা হারাম ইত্যাদি ইত্যাদি। তো হ্যাঁ, আসলে কিছুটা মানে বিজ্ঞান নিয়ে সমস্যা ছিল। এটা হচ্ছে একটা কারণ যেই কারণে মানে আতাতুর্ক বলেছিলেন যে আসলে আমাদের এই অটোমান হেরিটেজটি মানে কিছুটা অতীতে ফেলিয়ে সামনে আগাতে হবে। কেন পাশ্চাত্যকে সামনে আগানোর মতো দেখা যাচ্ছিল? কারণ বিজ্ঞানটা ছিল পাশ্চাত্যে, আর মানে ওসমানী সাম্রাজ্যে ততটা বেশি বিজ্ঞান চর্চা আসলে হতো না। মানে কিছু পরিমাণ তো হতো অবশ্যই, কিন্তু মানে দুনিয়ার স্কেলে যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু দেখবো যে বেশ পিছিয়ে পড়েছিল ওসমানী সাম্রাজ্য। এডুকেশনও কি তাই ছিল? মানে আপনার শিক্ষার পদ্ধতি ছিল হচ্ছে গিয়ে এক একটা মিল্লতের তো আলাদা আলাদা, সব মিল্লতের আলাদা, সব মানে ধর্মের কমিউনিটির আলাদা নিজস্ব স্কুল ছিল। আর মুসলিমদের ছিল ওই সাধারণ ওই ট্রেডিশনাল হচ্ছে গিয়ে মাদ্রাসা সিস্টেম, ওটা ছিল। তো মানে প্রথমত মানে আরবি হরফ পড়া শিখতো, তারপরে কোরআন শিখতো, হাদিস শিখতো, ফিক শিখতো, তারপরে আপনার ওই বিভিন্ন ইসলামিক সায়েন্সেস যেগুলোকে বলি আমরা, শরিয়তের বিভিন্ন ফোরো, বিভিন্ন ব্রাঞ্চেস বা ইসলামিক যত ইয়ে আছে, যেরকম লজিক শিখতো, তারপরে ওটার সাথে কিছু মানে অঙ্ক টঙ্ক শিখতো। হ্যাঁ ওটা ছিল, হ্যাঁ। কিন্তু এই যে আধুনিক যেরকম ইউনিভার্সিটি সিস্টেম, ওটা কিন্তু প্রায় শেষ পর্যন্ত ছিল না। আধুনিক অর্থাৎ আবারও বলছি পাশ্চাত্যের থেকে নেওয়া ওই সেন্সে আধুনিক শিক্ষা পদ্ধতি, ওটা এসেছে বেশ দেরিতে, 19বিংশ শতাব্দীতে আর কি। প্রথমত সৈন্যদের ট্রেনিং দেওয়ার জন্য প্রথমত মিলিটারি একাডেমি বানানো হয়েছিল ওয়েস্টার্ন পদ্ধতিতে, কারণ ওসমানীরা দেখছিল যে ওরা কিন্তু পাশ্চাত্যের দেশের সাথে একটার পর একটা যুদ্ধে হারা শুরু করেছিল, যেখানে তারা ভিয়েনা পর্যন্ত যেতে সক্ষম হয়েছিল আগে, যেখানে তারা এগিয়েছিল আগে। আর একটা জিনিস যেখানে তারা এগিয়েছিল বৈজ্ঞানিকভাবে সেটা হচ্ছে কামান নির্মাণ, কিন্তু সেটা কয়েক শতাব্দী আগের কথা আর কি। হ্যাঁ, তো এগিয়েছিল এবং ফিজিক্যালিও এগোতে পেরেছিল একদম ভিয়েনা পর্যন্ত। পরে পিছিয়ে যাওয়ার কারণে কিন্তু টেরিটরি হারানো শুরু করেছিল। যখন দেখলো যে সেটা হচ্ছে, তখন মনে করলো যে আমাদের তো সৈন্যের ট্রেনিং এর সমস্যা হচ্ছে। তখন ওই যে যা বলেছিলাম মানে ইউরোপের দেশ থেকে শিক্ষক এনে তাদের পদ্ধতিতে ট্রেনিং দেওয়া হয়েছিল। তো প্রথমত মিলিটারি একাডেমি বানানো হয়েছিল আধুনিক পদ্ধতিতে, অর্থাৎ ইউরোপিয়ান বা পাশ্চাত্যের পদ্ধতিতে। দ্বিতীয়ত হাই স্কুল, পরে প্রাইমারি স্কুল তুর্ক ভাষায় রিস দিয়ে বানানো হয়েছিল ওই সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের সময় আর কি, ওয়েস্টার্ন পদ্ধতিতে, যেখানে সব আধুনিক মানে বিজ্ঞান এবং সোশ্যাল সায়েন্স সবগুলো পড়ানো হতো। ওটার সাথে কিছু কোরআন কিছু আরবিও পড়ানো হতো আর কি। হ্যাঁ, তো সেটা একটি প্রচেষ্টা ছিল আর কি, এই ট্র্যাডিশনাল ইসলামিক শিক্ষা পদ্ধতি প্লাস পাশ্চাত্যের শিক্ষা পদ্ধতি, এই দুটোকে মিলিয়ে একটা কিছু বানানো। কিন্তু সেটা হলো একদম আপনার 19বিংশ শতাব্দীর শেষের দিকে। আমি যেটা বুঝলাম আর কি, আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাও মনে হয় প্রবাবলি ওই কারণে স্লো ছিল, বিকজ টেকনোলজি। এটা একটা কারণ, হ্যাঁ হ্যাঁ। মানে বিজ্ঞান না জানলে আপনি কেমনে পিস্টন কেমনে কাজ করে বা স্টিম ইঞ্জিন কেমনে বানানো হবে এটা কেমনে বুঝবেন? হ্যাঁ, মানে বিজ্ঞানের বেসিক কিছু জিনিস না জানলে, বেসিক কিছু প্রিন্সিপাল যদি সবাইকে শিখানো না হয়, কারণ ধরেন 1 বিলিয়ন বাচ্চাকে শিখাইলে তারপরে হয়তো 10টা জিনিয়াস বের হতেও পারে, আর যদি নাই শিখান তাহলে জিনিয়াসও ওটা বুঝতে পারবে না, অন্য কিছু করবে। তো সেটাই হচ্ছে কথা। তো ঠিক আছে, মনে হয় এখানে একটু হ্যাঁ সমাপ্তি করা উচিত আমাদের। ভাইয়া থ্যাংক ইউ so much. হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ। তুর্ক ভাষায় teşekkür ederim। হ্যাঁ ভাইয়া, তুর্ক ভাষায় ধন্যবাদের অনুবাদ আর কি। হ্যাঁ, teşekkür ederim। আরেকবার বলেন স্যার, নাম শিখি বলেন, কি বললেন? হ্যাঁ হ্যাঁ, teşekkür ederim। teşekkür ederim। ওকে, হ্যাঁ হ্যাঁ, মানে ধন্যবাদ জানাই। সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে হ্যাঁ, আচ্ছা ইনশাআল্লাহ দেখা হবে। হ্যাঁ, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে এই নিমন্ত্রণের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে খোদাহাফেজ। তো বন্ধুরা, আশা করি যে আমাদের এই আলোচনা সভাটি আপনাদের পছন্দ হয়েছে। ভালো লেগে থাকলে আপনাদের বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন, যাতে করে তারাও এটি দেখে উপকৃত হতে পারে। দ্বিতীয়ত, আমার দ্য গিল্ডউড রিভিউ নামে একটি ভিডিও পডকাস্ট আছে, যেটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেখানে আমি বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সাথে মাঝে মধ্যে আলাপ আলোচনা করি
তাদের জানা বিষয়বস্তু সম্পর্কে। যেমন একবার আমরা আলোচনা করতে পারি কোভিড-19 মহামারী সম্পর্কে, আরেকবার হিন্দু আর বৌদ্ধ ধর্ম বলতে আমরা কি বুঝাই সেটা সম্পর্কে, আরেকবার শহর নির্মাণের সবচেয়ে উত্তম পদ্ধতি কি সেটার ব্যাপারে আলোচনা করতে পারি। কাজেই আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভিডিওগুলো দেখুন, শেয়ার করুন। আশা করি আপনারা ভালো থাকবেন। And for my English-speaking viewers, if you've stuck around this long, watching with subtitles, you guys are heroes. Well done. Thank you. And I hope to see you again soon. Bye. Khuda Hafiz.